উইমেন্স হিস্ট্রি কনক্লেভের পক্ষ থেকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। মানে এখনো পুজো শুরু হয়নি, কিন্তু পুজো আসছে। তো সবার মানে সবাই আমরা একটু ছুটির মেজাজে রয়েছি, কিন্তু তার মধ্যে আমাদের এই যে একাডেমিক চর্চা সেটা বন্ধ থাকবে কেন? কারণ আমরা তো আবেগের সঙ্গেই এই চর্চাটা করি। এই যে মেয়েদের ইতিহাস, হারিয়ে যাওয়া মেয়েদের ইতিহাস নিয়ে আমাদের এই উইমেন্স হিস্ট্রি কনক্লেভ 2020 সাল থেকে একটার পর একটা লেকচার, আড্ডা, ওয়েবিনার করে চলেছে। একটা মনের আবেগের জায়গা তো অবশ্যই আছে। তো সেই জন্য আজকে এই মহালয়ার প্রাক্কালে আমরা সবাই বসেছি স্বর্ণকুমারী দেবীকে নিয়ে চর্চা করতে। স্বর্ণকুমারী দেবী একজন লেখিকা, 19 শতকের লেখিকা, মানে জন্ম 19 শতকে, 1855 অথবা 56 সালে 28শে অগস্ট, অর্থাৎ গত মাসেই ওনার জন্মদিন পেরিয়ে গেছে। আমরা সেদিন পালন করতে পারিনি, নানা রকম ব্যস্ততার মধ্যে ছিলাম বলে দিনটার কথা মনে ছিল, ওনাকে আমরা স্মরণ করেছি সেদিন, কিন্তু এইভাবে একটা আলোচনায় বসা, সম্মিলিতভাবে তাকে স্মরণ করা হয়ে ওঠেনি। আজকে সেই সুযোগটা পেয়েছি। আচ্ছা, স্বর্ণকুমারী দেবী চলে গেছেন 3রা জুলাই 1932, অর্থাৎ 19 শতকের প্রায় অর্ধ শতাব্দী এবং 20 শতকের 3 দশক জুড়ে ওনার জীবন, ওনার কর্মকাণ্ড আমাদের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর ত্রয়ী সিনহা সম্প্রতি স্বর্ণকুমারী দেবীকে নিয়ে একটি বই লিখেছেন, একটি পূর্ণাঙ্গ বই, মনোগ্রাফ। রাটলেস থেকে সেটি প্রকাশিত হয়েছে। বইটির যা দাম, বইটি মহার্ঘ, বইটি মানে সব দিক থেকেই বইটি মহার্ঘ। অত্যন্ত পরিশ্রম করে, দীর্ঘদিন নিরলস পরিশ্রম করে ত্রয়ী এই বইটি লিখেছে। দীর্ঘদিনের গবেষণার ফসল এই বইটি, সেই অর্থে বইটি মূল্যবান, মহার্ঘ, আর আক্ষরিক অর্থেও মহার্ঘ। বইটির সাম্প্রতিক দাম শুনে আমাদের পিলে চমকে যাবে, মানে আমার গেছিল 14,000 টাকা দাম। তো সেই বইটি আমাদের হাতে ধরে পড়ার সৌভাগ্য হয়তো হবে না, কোনোদিন ইন্ডিয়ান এডিশন বেরোলে হয়তো আমরা সেটি পড়বো। আর কপি, বুক কিনতেও হয়তো বেশ কিছু দক্ষিণা দিতে হবে। তো যাই হোক, আজকে ত্রয়ী আমাদের এই বইটি আমাদের সামনে তুলে ধরুক, বইটিতে উনি কি লিখেছেন সেটা আমাদের সামনে মেলে ধরুক। আর স্বর্ণকুমারী দেবীর সম্বন্ধে আমরা আরো বেশি জানতে চাই। অল্প স্বল্প আমরা সবাই জানি যারা উইমেন্স হিস্ট্রি চর্চা করি, কিন্তু আরো গভীরে ঢুকতে চাই, আরো গহনে ঢুকতে চাই, প্রবেশ করতে চাই স্বর্ণকুমারী দেবীর মনে, মননে, তার জগতে। তো আজকে আর কথা বাড়াবো না। হ্যাঁ, একটা আনুষ্ঠানিকভাবে ত্রয়ীর পরিচয় করিয়ে দেওয়া দরকার। তো ত্রয়ী, আমি খুব বেশি বলবো না। আমি আসলে একটা ফর্মাল সিভি ওর কাছ থেকে নিইনি, কারণ আমার মনে হয় যে সেটা বইটা যারা পড়বেন তারাই বা কিনবেন তারা জানতে পারবেন। আর এমনিতেই ত্রয়ী একটা পরিচিত নাম একাডেমিক জগতে, মানবী বিদ্যার জগতে ত্রয়ী অলরেডি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। ত্রয়ী অলরেডি একটি পরিচিত মুখ। ত্রয়ী তার কর্মজীবন শুরু করে আসানসোলের একটি কলেজে, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই কয়েক বছর আগে জয়েন করেছে মানবী বিদ্যা বিভাগে। সেখানেই পড়াচ্ছে, পড়ানো আর গবেষণা এই দুটোই সমান্তরাল ভাবে চলছে। ত্রয়ী বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই দক্ষ। বইটি ইংলিশে, কিন্তু আজকে ওকে বলেছি আজকে বাংলাতেই বলতে, কারণ স্বর্ণকুমারী দেবী একজন বাঙালি লেখিকা এবং
ওনার সৃজিত সাহিত্য পাঠ করতে হলে তো আমাদের বাংলা ভাষাটা জানতেই হবে। তবে হ্যাঁ, যারা বাংলা জানেন না তাদের সঙ্গে পরিচিত করে দেওয়াটাও দরকার, এই জন্যই বইটি ইংলিশে ত্রয়ী লিখেছেন। কিন্তু যাই হোক, আজকে বলেছি আজকে বাংলাতেই তুমি স্বর্ণকুমারী দেবীর কথা আমাদের বলো, তুমি বইতে কি লিখেছো আমাদের জানাও, আর আরো ছড়িয়ে দাও স্বর্ণকুমারী দেবীর কথা সবার মধ্যে, বইটার কথা সবার মধ্যে। আমরা আরো বই পড়বো, বই পড়ার এই সংস্কৃতিটা আমরা জানি খুবই সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা না ই বুকই পড়বো, তাও বই পড়াটা খুবই দরকার। শুধুমাত্র এআই আর চ্যাট জিপিটি নির্ভর করে আমাদের যারা নবীন প্রজন্ম তারা এগিয়ে চলতে চায়, কিন্তু আমরা এখনো বই বিশ্বাসী, বই ভালোবাসি। বই বিক্রি হোক 14,000 টাকা হলে অবশ্যই কিনতে অসুবিধে, কিন্তু যদি পরে কখনো ইন্ডিয়ান এডিশন বেরোয় 2,000 টাকা হলেও বই আমরা কিনবো। ইবুক যদি 1,500 হয় তাও কিনবো। বই কিনবো, বই পড়বো। আমরা সবাই চাই যে বই হোক, বই মানে বইয়ের একটা কদর হোক, বই নিয়ে চর্চা হোক, এবং সেই উদ্দেশ্যে উইমেন্স হিস্ট্রি কনক্লেভ আজকে এই আলোচনা চক্রের আয়োজন করেছি। আজকে আমাদের সেভাবেই কাউকে আমরা অ্যাঙ্কারিং করতে ডাকিনি, কাউকে আমন্ত্রণ জানাইনি, মানে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আলাদা করে কোনো বিশেষজ্ঞকে মানে আমন্ত্রণ জানাতে পারিনি। আমরা আছি, আমরা তপতিদি আছেন, অমিয়দা আছেন, আর আমিও স্বর্ণকুমারী দেবীকে নিয়ে অল্প বিস্তর লিখেছি। আমরা সবাই মিলে ত্রয়ীর সঙ্গে আলোচনা করব। আগে ত্রয়ী কিছু বলুক তার বই সম্বন্ধে, স্বর্ণকুমারী দেবী সম্বন্ধে। এই বিস্তৃত লেখিকাকে আমাদের সামনে তুলে ধরুন উনি। আমরা জানি যে সাম্প্রতিককালে মানবী বিদ্যার চর্চার অন্যতম একটি প্রয়াস হলো বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া লেখিকাদের সঙ্গে সমকালের পাঠক পাঠিকাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়া। এই প্রয়াসের ফলেই আমরা পরিচিত হয়েছি অনুরূপা দেবী, নিরুপমা দেবী প্রমুখ ঔপন্যাসিকের সঙ্গে, গিরীন্দ্র মোহিনী দাসীর মতো কবির সৃজনের সঙ্গে। পরবর্তীকালে সাহিত্য জগতের লিঙ্গ রাজনীতির কাছে তারা হার মেনেছেন ঠিকই, কিন্তু এরা সমকালীন পাঠক পাঠিকাদের কাছে ছিলেন জনপ্রিয়, সফল, সমাদৃত, এবং এদের বলিষ্ঠ আত্মপ্রকাশকে অনেকটাই সহজ করে তুলেছিলেন স্বর্ণকুমারী দেবী। তো স্বর্ণকুমারী দেবীর লেখিকা হিসেবে ভূমিকা, সম্পাদক হিসেবে ভূমিকা, সখী সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে ভূমিকা, এবং ওনার যে কংগ্রেসের সঙ্গে একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে, এবং কংগ্রেসের অধিবেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে উনি উপস্থিত থাকছেন, এই সমস্তটাই ওনার যে একটা বহুমুখী প্রতিভা এবং একটা মানে ভূমিকাও বেশ মানে কোনো একটা মানে তার প্রতিভা, তার যে সক্রিয়তা কোনো একটা খাতে কিন্তু বয়নি, অনেকগুলো খাতে বয়ে গেছে। তো তার এই যে বহুমাত্রিক যে মনন, সেটাই আজকে ত্রয়ী সিনহা আমাদের সবার কাছে তুলে ধরবে। আর আচ্ছা, আজকে আমাদের যিনি জয়েন্ট কনভেনার এবং যাই হোক মানে সবাই চেনেন ভাস্বতীর দিকে, যারা প্রথম থেকে আমাদের কনক্লেভের অনুষ্ঠানের সঙ্গে আছেন, কনক্লেভের সঙ্গে আছেন, তো তারা সবাই জানেন যে ভাস্বতী দি ছাড়া আমরা অনুষ্ঠান শুরু করি না। কিন্তু যাই হোক, ভাস্বতী দি আজকে খুবই ব্যস্ত, তো সেই জন্য ভাস্বতী দি এখনো জয়েন করতে পারেনি। আমরা অনুষ্ঠানটা শুরু করে দিচ্ছি। অনুষ্ঠানটা রেকর্ডও হচ্ছে, আপনাদের সবার অনুমতি নিয়ে অনুষ্ঠানটা রেকর্ডিংও হচ্ছে এবং পরে ইউটিউবে আপলোডেডও হবে। ঠিক আছে, এবার ত্রয়ী তুমি আত্মপ্রকাশ করো, ক্যামেরা অন করো, মাইক অন করো, এবং তুমি তোমার বইটা সম্বন্ধে বলো। বইটা আমাদের সবাইকে একটু দেখাও, দেখে আমরা চক্ষু সার্থক করি। আচ্ছা, আমি তো দেখা যাচ্ছে কিন্তু তেমন একটু ফ্রিজ করে গেছে ছবিটা।
আমার হচ্ছে ইস্যু হবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি তোমার, হ্যাঁ তোমার ল্যাপটপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বই। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে এটাই প্রথম কথা, সেটা হচ্ছে অপর্ণাদিকে আলাদা করে কি ধন্যবাদ দেব। অপর্ণাদির সঙ্গে অনেক দিনের পরিচিতি, এটা হলো মানে খুব সিগনিফিকেন্ট একটা জায়গা। এবং এখানে এসে তারপরে অপর্ণাদি এখন আমি আর অপর্ণাদি একই পড়ে, ফলে অপর্ণা জেন্ডার স্টাডিজ করেন সেই কারণ এখনো অনেক বাকি আছে। তো সেই জায়গা থেকে চেষ্টা করছি আর কি কিছুটা করার। জেন্ডার স্টাডিজ নিয়ে যে সমস্ত ভাবনা চিন্তা লেখালেখি, সেগুলো যতটা মানে যত দিন যাচ্ছে ডেভেলপ করুক, ম্যাচিওর করুক, আরো বেশি জানি। এইটা দিয়ে মানে আমার মনে হয় এইটা ভবিষ্যতের থেকে আমার প্রত্যাশা, যে কতটা জাস্টিস করা যায় জেন্ডার স্টাডিজের রিসার্চের সঙ্গে। এটা হলো মানে অপর্ণাদি অনেকদিন ধরে যেই পথে হাঁটছেন, আমরাও আস্তে আস্তে সেই পথে হাঁটার চেষ্টা করছি, এইটুকু বলি। আর যেটা ওই বইয়ের প্রসঙ্গে আর কি, যে ইংরেজিতে বইটা লেখা, তার একটা বড় কারণ, মানে আমি বইটার ছবি দেখালাম এবং আমি একটু চ্যাপ্টার ওয়াইজ যতটুকু সময় পাওয়া যায় তার মধ্যে যতটা বলা সম্ভব আমি সেটা করার চেষ্টা করব। এবার ইংরেজিতে বইটা লেখার একটা বড় কারণ হচ্ছে যে যাতে আরো বেশি সংখ্যক মানুষের কাছে, মানে গ্লোবাল রিডারশিপের কাছে, গ্লোবাল রিডারদের কাছে এটাকে পৌঁছে দেওয়া যায়। কারণ অপর্ণাদি যখন বলছিলেন যে স্বর্ণকুমারী দেবীকে নিয়ে যখন আমরা লেখা পড়বো, আমরা বাংলায় লেখা পড়া, তার মানে লেখা আমরা পড়ি, তো মাতৃভাষা মাতৃদুগ্ধ, সুতরাং খুব স্বাভাবিকভাবেই আমিও কিন্তু স্বর্ণকুমারী দেবীর লেখা বাংলাতে পড়াটাতেই আমি অনেক বেশি, আমার মনে হয়েছে যে এটা একদম আমার প্রাণের জিনিস। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যেগুলোর ইংলিশ ট্রান্সলেশন পাওয়া যায়, স্বর্ণকুমারী দেবী নিজে যেটা ইংলিশে আবার ট্রান্সলেটও করেছেন, সেগুলো তো অবশ্যই রিসার্চের খাতিরে পড়তে হয়। কিন্তু তবুও কোথাও একটা গিয়ে যেন বাংলায় যখন পড়ি, সেটার সঙ্গে একটা আলাদা আবেগ জড়িত আছে। সেটা স্বীকার, অবশ্যই সবসময় স্বীকার করতেই হবে যে সেই আবেগটাকে বাদ দিয়ে বোধহয় আর কিছু হয় না। তো প্রথম যেটা করেছি আমি, যে অপর্ণাদি আমার কাজটা মানে অনেকটা বলে দিয়েছেন খুব, আমার পক্ষে সেটা একটা মানে আমি বইয়ের আলোচনায় সরাসরি সেজন্য ঢুকতে পারবো। তো প্রথম কথা যেটা, যে আমরা স্বর্ণকুমারী দেবীকে কিভাবে সিচুয়েট করছি, তো এই পটভূমি তৈরি করা, যেটা অপরাধীও খানিকটা বললেন, যে এবং 19 শতক যেহেতু একটা সব দিক থেকে একটা রেনেসাঁ, একটা রিফরমেশন, সেটা আমরা প্রাচ্য দেখি পাশ্চাত্য দেখি, যেভাবেই দেখি না কেন, এবার 19 শতকে যে সমস্ত সমাজে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছিল, সেটাকে সোশ্যাল রিফরমেশন যখন আমরা বলছি, এবং সেই সোশ্যাল রিফরমেশনের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো জড়িত থাকছে, সেখানে উইমেন্স কোয়েশ্চেন একটা ভীষণ বড় দিক, যেটা আমরা প্রত্যেকে, যেহেতু আমরা শুধু জেন্ডার স্টাডিজ চর্চার ক্ষেত্রে নয়, আমাদের ইতিহাস চর্চা, আমাদের সংস্কৃতি চর্চা, এই নিরিখে যখন আমরা এই বিষয়টাকে ভাবি, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা এসে যায় যে এই নিজের সংস্কৃতিকে জানা, এবং সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছিল 19 শতকে, যে যে পরিবর্তনগুলো ঘটছিল, সেটা সামগ্রিকভাবে সমাজকে কতটা প্রভাবিত করেছিল, এবং আরো সিগনিফিকেন্টলি আমরা যদি বলি যে উইমেন্স কোয়েশ্চেনকে কতটা প্রভাবিত করেছিল। কারণ এই যে হার্ট স্টোরি, আমরা হিস্ট্রি পড়ি, হিস্ট্রি থেকে হিস্ট্রির মধ্যে যে হার্ট স্টোরিগুলো জায়গা পেয়ে ওঠে না, সেগুলোকে নিয়ে যখন আমরা এক্সপ্লোর করতে বসি, তখন কিন্তু আরো অনেক গভীরে যাওয়ার আমাদের সুযোগ হয়। এবং সেই গভীরে যাওয়ার সুযোগটাকে আমরা যদি সদ্ব্যবহার করার চেষ্টা করি, তাহলে সেখান থেকে এই 19 শতকের ইতিহাসে ঢুকে আমি প্রথম যেটা কাজ করেছি, মানে স্বর্ণকুমারী দেবীকে যেভাবে সিচুয়েট করতে চেষ্টা করেছি, সেখানে আমি উইমেন্স রাইটিং দিয়ে আমার প্রথম চ্যাপ্টারটা শুরু করেছি, যেখানে প্যাটার্ন অফ লাইফ এবং ক্রিয়েটিভিটিটাকে আমি তুলে ধরেছি, এবং সেখানে আমি স্বর্ণকুমারী দেবীকে কিভাবে সিচুয়েট করছি সেইটা বোঝানোর চেষ্টা করেছি। এবং সেটা করতে গিয়ে খুব স্বাভাবিকভাবে, আপনারা জানেন, আপনারা এই নিয়ে চর্চা করেন, সুতরাং সেখানে পার্থ চ্যাটার্জি, ঐতিহাসিক পার্থ চ্যাটার্জির উইমেন্স কোয়েশ্চেন থেকে শুরু করে তনিকা সরকার, হ্যাঁ, যাদেরকে ছাড়া এই আলোচনা একেবারে অসম্পূর্ণ থাকে, সেই মানুষগুলোর প্রত্যেকের ক্রিটিসিজম, সেই মানুষগুলোর যা তারা ডিসকোর্স ফর্ম করেছেন, সেই বিষয়গুলো তারা যেভাবে অবজার্ভ করেছেন,
সেই বিষয়গুলোকে আমি একটা পটভূমি হিসাবে ব্যবহার করেছি, যেই পটভূমিতে স্বর্ণকুমারী দেবীকে আমাদের সিচুয়েট করার কাজটা, যেই পটভূমিটা আলোচনা করলে অনেকটা সহজ হয়ে যায় আর কি। এবং সেটা করতে গিয়ে নারীর লেখার যে ইতিহাস সেইটা একদিকে যেমন বলেছি, যেটা বিশদে আলোচনা করার হয়তো এই মুহূর্তে সুযোগ হবে না, কিন্তু আমি উইমেন্স রাইটিং, তার ইতিহাস এবং সেই প্রসঙ্গে অ্যাংজাইটি অফ অথরশিপটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। কারণ 19 শতকে যখন উইমেন্স রিফরমেশন হচ্ছে, তখন স্লোলি আর গ্র্যাজুয়ালি আমরা যে দেখতে পাচ্ছি মেয়েরা লেখা লিখছে, হ্যাঁ, কখনো ছদ্মনামে লিখছেন, কখনো তারা নিজের নামে লিখছেন, পুরুষরাও নারীর ছদ্মনামে লিখছেন। তো এই ছদ্মনামে লেখার পাশাপাশি এই অ্যাংজাইটি অফ অথরশিপ বিষয়টা, অর্থাৎ পুরুষরা অলরেডি প্রতিষ্ঠিত, এবার তার পাশে যখন নারীরা লেখনী ধরলেন, সেই লেখনী ধরার কাজটা তাদের পক্ষে কতটা চ্যালেঞ্জিং ছিল এক, এবং দ্বিতীয়ত সেটাকে বোথ ইস্ট এবং ওয়েস্ট দু জায়গাতেই দেখা হচ্ছে যে কিভাবে অ্যাজ আ থ্রেট টু ডোমেস্টিক ডিউটি সমাজ কিন্তু এভাবেই দেখছে। ফলে এইরকম একটা পটভূমিতে আমরা যখন স্বর্ণকুমারী দেবীর কথা আলোচনা করতে যাই, সেখানে স্বর্ণকুমারী দেবীকে আমরা একটা আলাদা অবস্থানে দেখতে পাই এই জন্য, যেহেতু স্বর্ণকুমারী দেবী এমন একটা পরিবারে জন্মাচ্ছেন যেখানে অলরেডি একটা পটভূমি তৈরি হয়ে রয়েছে, এবং এই পটভূমিতে স্বর্ণকুমারী দেবী আর পাঁচজনের থেকে কিন্তু বেশ খানিকটা আলাদা। যেমন তার পক্ষে নিজেকে এক্সপ্লোর করার সুযোগ তিনি নিজে যেমন চেষ্টা করেছেন, সেই সঙ্গে সঙ্গে তার পরিবারের অনেক লোকের যেমন এটার পিছনে একটা খুব উল্লেখযোগ্য অবদান রয়েছে, ঠিক একইভাবে আবার এটাও কিন্তু ভাবতে হবে যে অ্যাংজাইটি অফ অথরশিপ যেটা সেই সময় মহিলারা ফেস করছেন, স্বর্ণকুমারী দেবী যে সেটা ফেস করছেন না তা কিন্তু নয়। তার কারণ আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে অনেকে লিখছেন, এবং মহিলাদের লেখা নিয়ে, মহিলাদের লেখা, মহিলাদের সাংস্কৃতিক জগতে তাদের যে পা রাখা এবং সাহিত্য বাসরে তাদের যে অংশগ্রহণ, এই বিষয়গুলো সমাজ যে তখন খুব ভালো মনে মেনে নিচ্ছে সেটা নয়, সেখানে আবার বেশ কিছু বাধা বিপত্তিরও সম্মুখীন হতে হচ্ছে। তো সেই পরিস্থিতিতে স্বর্ণকুমারী দেবী যখন লিখতে এলেন, এবং দীর্ঘ 5 দশকেরও বেশি সময় উনি লিখছেন, ফলে সেই জায়গাটায় গিয়ে এটা আলোচনা খুব প্রয়োজন হয়ে পড়ে যে যেটা স্বর্ণকুমারী দেবী তার সময়ে বসে কতটা নিজের সময়কে অ্যাড্রেস করছেন, এটা যেমন উল্লেখযোগ্য, তেমনি আমরা যদি এখন বসে স্বর্ণকুমারী দেবীর লেখাগুলোর মূল্যায়ন করি, লেখা এবং তার সঙ্গে সঙ্গে তার যে সামাজিক কাজ, তিনি যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং যেভাবে কংগ্রেস এই সমস্যার সঙ্গে জড়িত ছিলেন, আমি সেগুলো পরে আসছি। তো সেখানে স্বর্ণকুমারী দেবীকে আজকের দিনে দাঁড়িয়ে স্বর্ণকুমারীর কোথায় অবস্থান এবং তিনি আমাদের কাছে এখনকার জন্য কি বার্তা রেখে গেছেন তার কাজের মধ্যে দিয়ে, সেই অ্যাসেসমেন্ট আমি করার চেষ্টা করেছি কিছু লজিক উপস্থাপনের মধ্যে দিয়ে। তার জন্য তার কাজগুলোকে নিয়ে ডিটেইলে আলোচনা করছি। আরেকটা কথাও খুব ইম্পর্টেন্টলি মনে হয়েছে, অ্যাংজাইটি অফ অথরশিপ, এই প্রশ্নটাও আমি তুলেছি এবং সেটা তারপর বিশ্লেষণ করে দেখিয়েছি যে স্বর্ণকুমারও কি এই অ্যাংজাইটিটা অনুভব করেছিলেন, এবং যদি তিনি এটা করে থাকেন তাহলে সেখান থেকে তিনি কিভাবে নিজের বের হওয়ার রাস্তা তৈরি করছেন, এবং সেই রাস্তা তৈরি করতে গিয়ে তার যে কাজ সেটাকে যেহেতু আমাদের যত সময় যাচ্ছে জেন্ডার স্টাডিজ এর চর্চা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে আজকের দিনে দাঁড়িয়েও যখন আমরা উইমেন্স রাইটিং নিয়ে কথা বলি, সেখানে সেটা কতটা স্বর্ণকুমারী দেবীর লেখার মধ্যে দিয়ে সেটা কতটা পরিস্ফুট হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে। এবং সেটা করতে গিয়ে সেখানে বাঙালি মহিলাদের তারা যা লিখছেন, এবং সেখানে তাদের একদিকে যেমন আমি কিছু মেমোয়ার ইউজ করেছি এবং সেখানে রেফারেন্সেস গুলো ইউজ করেছি, আবার ক্রমশ যে তারা তাদের একটা যে নতুন রোল, অর্থাৎ মডার্নিটি থেকে শুরু করে তারা যে লেখাপড়ার জগতে আসছেন, লেখালেখি করছেন, ফলে এই যে একটা মডার্নাইজেশন হচ্ছে সব দিক থেকে এবং একটা কালচারাল রিফাইনমেন্ট হচ্ছে, এই কালচারাল রিফাইনমেন্টের জায়গা থেকে বাঙালি মহিলারা কতটা এগোচ্ছে, সেই পটভূমিতে স্বর্ণকুমারী দেবী ঠাকুর বাড়িকে রিপ্রেজেন্ট করে তিনি সেই ডিসকোর্সটার মধ্যে যখন আসছেন, তখন তাকে আমরা আলাদা করে কি করে দেখতে পাচ্ছি সেইটা আমি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে রেখেছি। এবং তারপরের দ্বিতীয় চ্যাপ্টারে আমি স্বর্ণকুমারী দেবী, মানে দ্বিতীয় চ্যাপ্টারটাকে আমার বইয়ের যেহেতু শিরোনাম স্বর্ণকুমারী দেবী বেঙ্গলি ফিমেল রাইটার, ফলে আমি আমার বইয়ের টাইটেলের সঙ্গে মানে
চেষ্টা করেছি একটা জাস্টিস করার, এবং সেটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে বাঙালি মহিলা লেখক এই স্পেসিফিসিটিটা যখন আমার মনোগ্রাফে রয়েছে, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই বাঙালি এবং মহিলা এই দুটো অবস্থানকে আমি খুব স্পষ্ট করার চেষ্টা করব, এবং সেটা আমি চেষ্টা করেছি নিজের মতন করে। যার জন্য আমি সেকেন্ড চ্যাপ্টারের শিরোনাম রেখেছি তুমি কোন আকাশের তারা, এবং তারপর দিয়েছি বার্থ, আর্লি চাইল্ডহুড অ্যান্ড ইউথফুল ডেজ। অর্থাৎ কোন আকাশের তারা, আমি খুব তুমি কোন গগনের তারা কথাটা আমি খুব ইচ্ছে করে মানে ইন্টেনশনালি খানিকটা অ্যাভয়েড করেছি। তার কারণ আমি তাকে একটা নিজস্ব আকাশ দিতে চেয়েছিলাম। রবি ঠাকুরের তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, সেই কোন গগন থেকে আমি একটু খুব ইচ্ছে করেই বলতে পারেন যে একটু আমার অবস্থানটাকে আলাদা করে দেখিয়েছি। ওই নারীর যে একটা নিজস্ব আকাশ, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, অর্ধেক আকাশ, পূর্ণ আকাশ ইত্যাদি। ফলে সেই জায়গায় কোন আকাশে আমরা এরকম একজন ব্যক্তিত্ব, একজন তারা, সেই তারা নেমে আসছেন মাটিতে, এসে কিভাবে নিজের মতন করে একটা স্ফিয়ার তৈরি করছেন, যেখানে একদিকে যেমন রিফর্মুলেশন অফ দ্য ফেমিনিন ভয়েসেস সেটা একটা দেখতে পাচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে একটা যে অটোনমাস ভয়েস অফ ডিসেন্ট, এই যে বিভিন্ন আমি এই বিষয়গুলোকে আমার কাজের মধ্যে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো খুব স্বাভাবিকভাবে সেটা করতে গিয়ে প্রথমে আমি স্বর্ণকুমারী দেবীর পরিচয় করানো, সেটা বাঙালির কাছে আলাদা করে পরিচয় স্বর্ণকুমারী দেবীকে পরিচিত করানোর কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এখানে একটা আমি আমার বইটা তুলে ধরেছি, ফলে খুব স্বাভাবিকভাবেই আমি আলোচনাটা একটু পিছিয়ে শুরু করে আমি সংস্কৃতি, অসুবিধা হচ্ছে সাউন্ডে। হ্যাঁ, মন্ডল, শিক্ষা, হ্যাঁ শোনা যাচ্ছে? অপর্ণাদি শুনতে এখন পাচ্ছেন? যাচ্ছে। হ্যাঁ, এখন যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেইটা আমি শুরু করেছি দ্বারকানাথ ঠাকুরের আলোচনা দিয়ে, কিভাবে তিনি তার মানে সময়টাকে আমি খানিকটা তুলে ধরে তারপর সেখান থেকে দেবেন্দ্রনাথ, এবং তারপরে দেবেন্দ্রনাথ কি করে তার সন্তান সন্ততিদের মধ্যে সেই শিক্ষা, সেই সংস্কৃতি, এবং সেক্ষেত্রে তিনি মেম সাহেব শিক্ষিকা রাখার পাশাপাশি অযোধ্যানাথ পাকরাশিকে রাখছেন স্বর্ণকুমারী দেবী সহ আরো তার সন্তান সন্ততিদের শিক্ষার জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি নিজেও সেখানে তাদের পেছনে কতটা সময় দিচ্ছেন, এবং তাদের একটা সার্বিকভাবে তাদের যে বিকাশ ঘটে সেখানে তিনি তাদের ভাষা শিক্ষা দিচ্ছেন, মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষা দিচ্ছেন। সেটা যেমন হচ্ছে, ঠিক তেমনি ভাবে ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, মানে কোন বিষয়টা তিনি তাদেরকে পড়াচ্ছেন না, এবং পড়ানোর পাশাপাশি ছোট ছোট পরীক্ষাও নিচ্ছেন, অঙ্ক শেখাচ্ছেন, ইত্যাদি বিষয়গুলো আমি ডিটেলে আমার চ্যাপ্টারে তুলে ধরেছি। এবং সেই সঙ্গে স্বর্ণকুমারী দেবীর সঙ্গে তার পরিবারের লোকেরা কিভাবে জড়িত ছিলেন সেইটাকেও, যেটা এই স্বল্প পরিসরে হয়তো বিশদ কিছুই বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করেছি যে স্বর্ণকুমারী দেবীর সঙ্গে তার পরিবারের অন্যান্য মানুষগুলোর যে সম্পর্ক, যেমন মায়ের সঙ্গে স্বর্ণকুমারী দেবীর যে সম্পর্ক, স্বর্ণকুমারী দেবীর সঙ্গে তার মেয়েদের যে সম্পর্ক, এবং সেখানে যখন আমরা সরলা দেবীর এই জীবনের ঝরা পাতার থেকে এই ধরনের উক্তিগুলো পাই, যে বা যেটাকে ইন্টেলেকচুয়াল ডিজিজ বলছে, যে ঠাকুরবাড়ির মেয়েরা তারা সন্তানদের সঙ্গে তাদের খুব একটা কানেকশন, মানে ওই সবসময় মায়ের কোলে থাকা, সেই ব্যাপারটা গড়ে উঠতো না বলে সেটা আবার কখনো কখনো তাদের কাছে একটা অভিমানের কারণ হতো, যেটাকে ইন্দিরা দেবী এই বলছে, সরলা দেবী বলছেন ইন্টেলেকচুয়াল ডিজিজ। এবং যেটা স্বর্ণকুমারী সারদা দেবীকেও আমরা দেখেছি যে এই যে লেখাপড়ার যে একটা পরিমণ্ডল, সেটা কিন্তু ঠাকুর পরিবারের মেয়েদের মধ্যে সব সময় ছিল, অনেকের মধ্যেই ছিল। সেখানে তারা সারদা দেবী আর কিছু না পেলে ডিকশনারি নিয়ে পড়তে বসে যাচ্ছেন। ফলে এই যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু তাদের প্রত্যেককে দেখছি ঠাকুরবাড়ির মেয়েরা, তারা কিন্তু খুব উৎসাহের সঙ্গে তারা লেখাপড়া করছেন, এবং সেখানে সত্যেন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এরা কিভাবে নানাভাবে তাদের পরিবারের মেয়েদের শিক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করছেন, সেইটাও কিন্তু আমরা দেখছি। তো এই জায়গা থেকে, এবং তারপর পরবর্তীকালে স্বর্ণকুমারীর বিবাহিত জীবন, স্বর্ণকুমারীর সন্তান সন্ততি, এগুলো সমস্ত আমি দ্বিতীয় চ্যাপ্টারে তুলে ধরেছি।
এবং ইউথফুল ডেজ, কিভাবে তিনি তার সময় কাটাচ্ছেন, এবং ঠাকুর বাড়িতে তিনি যখন থাকছেন তখন ঠাকুর বাড়ির যে মেয়েলি আড্ডা যেটাকে আমরা বলে থাকি, সেই মেয়েলি আড্ডার মধ্যে কখনো তিনি থাকছেন, কখনো থাকছেন না, এবং এই না থাকার সময়টাতে যেটাকে ওই ইন্টেলেকচুয়াল ডিজিজ বলা হচ্ছে, সেই ইন্টেলেকচুয়াল ডিজিজের বশবর্তী হয়ে হোক বা যাই হোক, তার মননে যে এক ধরনের তার যে একটা আলাদা জগৎ তৈরি হচ্ছে, যার জন্য স্বর্ণকুমারী দেবী হয়ে উঠছেন, যিনি সেই সময়ে 5 দশকেরও বেশি সময় ধরে লিখছেন এবং এতটা মানে প্রমিনেন্টলি তাকে আমরা দেখছি, তার লেখাগুলোর মধ্যে দিয়ে আইডেন্টিফাই করছি। তো সেইটা আমি তার শিক্ষা, ছোটবেলার শিক্ষা, কিভাবে তিনি বড় হয়ে উঠছেন এবং তার পারিপার্শ্বিক তাকে কতটা স্বর্ণকুমারী দেবী, ভবিষ্যতে স্বর্ণকুমারী দেবী হয়ে উঠতে সাহায্য করবে, সেটা আমি চেয়েছি। তৃতীয় চ্যাপ্টার তার গান এবং নাটকগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি। তো সেটা করতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই সবকিছুই সংক্ষিপ্তভাবে, খুব ডিটেলে এখানে বলতে পারছি না, তার জন্য খানিকটা তো কবিতা রয় আবার কেটে গেল। না, একো হচ্ছে। ডিভাইসই তুমি ক্যামেরাটা বন্ধ করেই বলো তাহলে। হ্যাঁ, অপর্ণাদি শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। আচ্ছা আচ্ছা, আমি আমি রিজয়েন করলাম আর কি, সেই জন্য হ্যাঁ হ্যাঁ খানিকটা হ্যাঁ, সময় ঠিক লাগলো। আছে, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এই কবিতার কথা, মানে স্বর্ণকুমারী যে কবিতা লিখছেন, তা আমি যেটা বললাম যে আমি একটা পটভূমি তৈরি করেছি প্রথম, যে সমসাময়িক যারা লিখছেন, নারী লেখনীর মাধ্যমে যে কবিতা উঠে আসছে, সেটা আমরা কিভাবে কি কি ধরনের লেখা তারা লিখছেন সেটা যেমন বলেছি, সেই সঙ্গে সঙ্গে সেই সময় স্বর্ণকুমারী দেবীর ওপর অক্ষয়চন্দ্র চৌধুরী বা বিহারীলাল চক্রবর্তী তাদের লেখা স্বর্ণকুমারীকে কতটা প্রভাবিত করছে, সেই সেইগুলো সমস্ত বিশদে আমি আমার চ্যাপ্টারের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে সেই সময় মঙ্গল কাব্য, কবিগান, পাঁচালী, এগুলো যে যথেষ্ট মানুষ এইসব নিয়ে চর্চা করছে, লেখা হচ্ছে, চর্চা হচ্ছে এবং জনপ্রিয়তা লাভ করছে আর কি, সেই বিষয়গুলো দেখানোর সঙ্গে সঙ্গে আমি দেখিয়েছি যে স্বর্ণকুমারী দেবীর এই যে কবিতার জগৎ, সেইখানে তিনি বিভিন্নভাবে তার যে তিনি বিভিন্ন লেখকদের দ্বারা প্রভাবিত হয়ে, বিভিন্ন কবিদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি কিভাবে কবিতা লিখছেন, এবং তার লেখার মধ্যে আমরা যখন অপেরার কথা বলি তখন সেই গাথা কাব্য নিয়ে আমি বিশদে আলোচনা করেছি গাথা কাব্য কি, এবং সে প্রসঙ্গে গাথা কাব্যের মধ্যে যে কবিতাগুলো সেই এবং গাথা কাব্য যখন প্রকাশ পায় তারপরে সেটা নিয়ে সমসাময়িক পত্রপত্রিকাগুলোর কি ধরনের রিয়াকশন, সেই সমস্তগুলো আমি বিশদে আলোচনা করেছি। এবং সেই সঙ্গে স্বর্ণকুমারী যে গাথা কাব্য রবীন্দ্রনাথকে নিবেদন করছেন, সেইটাও আমি তুলে ধরেছি। এই সমস্ত রেফারেন্স গুলো আমি আমার কাজের মধ্যে তুলে ধরেছি। তো এবং যেটা দেখা যাচ্ছে যে এই স্বর্ণকুমারীর কবিতা বিশ্লেষণ করতে গিয়ে দেখছি, এই যে ছোটবেলা থেকে যে স্বর্ণকুমারীর মানে পড়াশোনার সঙ্গে তার যে একটা খুব নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্ক প্রভাব কিন্তু নানাভাবে পড়ছে তার লেখার মধ্যে। সেখানে কখনো বিদেশি সাহিত্যের প্রভাব পড়ছে, আবার কখনো দেশীয় সাহিত্যের প্রভাব পড়ছে, অর্থাৎ একটা ইন্টারটেক্সচুয়ালিটি যে আমরা খুঁজে পাই, সেই ইন্টারটেক্সচুয়ালিটিটা কিন্তু তার লেখার মধ্যে বিভিন্নভাবে আমরা ফুটে উঠতে দেখছি, যেটা আবারও বলছি যে বিশদে আলোচনা করা গেল না।
তো সেখানে কবিতা নিয়ে আমি বেশ খানিকটা যতটা আলোচনা করা সম্ভব, এবং সেখানে তিনি দেশাত্মবোধক কবিতা যেমন লিখছেন সেগুলো নিয়ে কথা বলা হয়েছে, মানে তারপর প্রেমের কবিতা লিখছেন সেগুলো নিয়ে বলেছি, প্রকৃতিকে উৎসর্গ করে তিনি কবিতা লিখছেন। তো এরকম নানা বিষয়ে তার কবিতাগুলোর কথা বলার পরে আমি সরাসরি চলে গেছি স্বর্ণকুমারীর গানের ভুবনে। এবং স্বর্ণকুমারী যে বিভিন্ন রাগ নিয়ে তার যে তিনি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করতেন, তার গান লেখা, গান রচন, মানে গানে সুর দেওয়া, এবং সেখানে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এই গান লেখা বা গানে সুর দেওয়া নিয়ে তিনি কতখানি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই সমস্ত আমি বিশদে তুলে ধরেছি। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত গানগুলো তিনি লিখেছেন তার ট্রান্সলেশন, সেগুলো বেশিরভাগটাই আমার নিজের করা, সেই ট্রান্সলেশন গুলো আমি দিয়েছি, কিছু যেটুকু দেওয়া সম্ভব হয়েছে সেইগুলো আমি দিয়েছি। এবং তারপরে আমি চলে গেছি স্বর্ণকুমারী, এই একই চ্যাপ্টারের মধ্যে স্বর্ণকুমারীর নাটকে চলে গেছি আমি। এবং সেখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই সময় নাটকের যে ইতিহাস, হ্যাঁ, 19 শতকের বাংলায় নাটকের যে ইতিহাস, সেখানে গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে নিয়ে, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ থেকে শুরু করে অমৃতলাল বসু, দ্বিজেন্দ্রলাল রায়, আমি প্রত্যেকের কথা আলোচনা করেছি সংক্ষেপে। এবং সেখান থেকে এই যে পুরুষের নাটক লেখার পাশাপাশি মহিলারাও যে একইভাবে এখানে এগিয়ে আসছেন, এবং তারাও যে মানে তাদের লেখার মধ্যেও যে ঠিক একইভাবে আমরা সেই একটা লিটারারি রেজলিউশন বলুন বা যেভাবেই তাকে দেখি, অর্থাৎ সমাজের যে চিত্রটা সেটা কিন্তু কিভাবে তাদের লেখার মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়েও কি করে তুলে ধরছেন, সেই সেটা আমি প্রথমে দেখাবার চেষ্টা করেছি। এবং সেটা করতে গিয়ে তারপর বসন্ত উৎসবের পাশাপাশি আমি স্বর্ণকুমারী দেবীর নাটকের মধ্যে এবং সেটা নিয়ে নাটক প্রসঙ্গে যথারীতি কন্টেম্পোরারি পত্রপত্রিকাগুলো কিভাবে তাদের কি মতামত সেগুলো বলেছি। এবং তার পাশাপাশি নাটকের টেক্সটগুলোকে আমি সেখান থেকে কিছু অংশ তুলে ধরে দেখাবার চেষ্টা করেছি যে কি কি ধরনের মানে সেখানে গুরুত্বপূর্ণ অংশগুলোকে বিশ্লেষণ করে দেখিয়েছি। এরপর আমি চলে গেছি হেঁয়ালি নাট্যে, এবং হেঁয়ালি নাট্যর মধ্যে দিয়ে একটু বলি, দু একটা টাইটেল একটু বলি, তাহলে হয়তো খানিকটা মানে কিভাবে তিনি হেঁয়ালি নাট্যগুলোর মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছেন। যেমন লজ্জাশীলা বলে তার যে হেঁয়ালি নাট্য, সেখানে যেমন নারীর পোশাক আশাক নিয়ে কথা বলছেন। আবার বৈজ্ঞানিক বর বলে যে হেঁয়ালি নাট্য, সেখানে তিনি একদিকে যেমন যে গ্র্যাজুয়েট বর, সে যখন স্কট বাইরন টেনিসন পড়ে, সেই তারপর সে যখন সেই লেখাপড়া জানা বর, বিজ্ঞান মনস্ক বর, তার সঙ্গে কন্যা পক্ষের যে কথোপকথন হয়, তার মধ্যে দিয়ে যে আমরা বিভিন্ন ভাব ফুটে উঠতে দেখি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আরো আছে, আমি দু একটা একটু জাস্ট শিরোনামগুলো উল্লেখ করছি। ব্যাঘ্র সভা, হ্যাঁ, বিরহ বেদনা, নানা স্বাদের এই হেঁয়ালি নাট্য আমরা এখানে আমি আলোচনা করার চেষ্টা করেছি। সেই সঙ্গে সঙ্গে স্বর্ণকুমারী যে প্রহসন লিখছেন, প্রহসনগুলোকেও তুলে ধরেছি, এবং প্রহসনের একটা প্রহসন লেখার পটভূমি যেমন একদিকে তুলে ধরেছি, সেই সঙ্গে সঙ্গে সেখানে স্বর্ণকুমারী কি ধরনের প্রহসন লিখছেন, কোণে বদলের মতো প্রহসন লিখছেন, এবং সেখানে একদিকে যেমন সিরিয়াস মেসেজ পৌঁছচ্ছে পাঠকের কাছে, আবার তেমনি সেই সঙ্গে সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপের ব্যাপারটাও কি করে, মানে তিনি সমসাময়িক এই যে পণ নেওয়া থেকে শুরু করে, হ্যাঁ, যথারীতি এই পণ প্রথা বা এইসব বিষয়গুলোকে কটাক্ষ করেও যে তিনি লিখছেন, তার লেখার মধ্যে দিয়ে কিন্তু সেই বিষয়গুলোকে আমরা ফুটে উঠতে দেখছি। এবং সেখানে আমি নাটকগুলোর থেকে কিছু টেক্সচুয়াল রেফারেন্স ইউজ করার চেষ্টা করেছি, তো সেগুলো বিশদে আলোচনা করতে পারলাম না। এরপরে চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়, যেখানে আমি প্রবন্ধ এবং ছোট গল্প নিয়ে আলোচনা করেছি স্বর্ণকুমারীর। তো সেই প্রবন্ধের মধ্যে মানে এতটা এর রেঞ্জ এত বেশি যে সেই সময় আমি অল্প কথা একটু বলি যে প্রবন্ধগুলোকে একটু ভাগও করতে হয়েছে আবার, কারণ বিজ্ঞানমূলক প্রবন্ধ, তার যে সামাজিক প্রবন্ধ, এবং কিছু ব্যক্তিত্বকে নিয়ে লেখা তার যে প্রবন্ধগুলো, আমি মোটামুটি এই তিনটে ভাগে ভাগ করেছি। এবং সেখানে প্রথম যেটা ভীষণ উল্লেখযোগ্যভাবে আমি এখানে রাখার চেষ্টা করেছি, অন্যান্যগুলো তো আছেই, যে সামাজিক যেগুলো সমাজের বিভিন্ন দিককে নির্দেশিত করেছে তার প্রবন্ধে, বা বিভিন্ন ব্যক্তিত্বকে কেন্দ্র করে তার যে প্রবন্ধগুলো সেগুলো তুলে ধরেছে, কিন্তু তার থেকেও যেটা আমি প্রথম যেটাকে মানে
ফোকাসে রেখেছি প্রথম, সেটা হচ্ছে তার বিজ্ঞান রচনাগুলো। তার কারণ সেই সময়ে বসে একজন বাঙালি মহিলা বিজ্ঞান রচনা করছেন, মানে বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখছেন, এবং সেই প্রবন্ধ লেখার মধ্য দিয়ে তার যে এরিউডাইট স্কলারশিপ, তিনি কত বিষয় নিয়ে লেখাপড়া করছেন এবং সেখানে কিভাবে তিনি সেই শাস্ত্র পুরাণ সবকিছু নিয়ে, মানে বিদেশি সাহিত্য পড়ছেন এবং পাশাপাশি দেশীয় সাহিত্য, তারপর এবং বিজ্ঞান, দেশীয় সাহিত্য পড়ার পাশাপাশি দেশে বিজ্ঞানের কতখানি কি উন্নতি হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু স্বর্ণকুমারী এক কথায় খুব আপ টু ডেট ছিলেন, এবং তার লেখার মধ্যে দিয়ে কিন্তু সেটার রিফ্লেকশন হচ্ছে, আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি এর একটা যথারীতি, যেহেতু বিজ্ঞানমূলক রচনা, ফলে সেই সময়ে কারা বিজ্ঞানমূলক রচনা লিখছেন এবং ইংরাজির পাশাপাশি সেই সময় আমরা যখন বাংলায় বিজ্ঞানমূলক রচনার কথা বলছি, সেখানে কতটা তার আগে লেখা হচ্ছে, এবং সেখানে স্বর্ণকুমারী দেবী যখন বিজ্ঞান রচনা লিখছেন, সেখানে তার রচনার মধ্যে দিয়ে তিনি অলমোস্ট মানে সবকিছুকে, মানে বিজ্ঞানের সেই সময় যা কিছু ঘটছিল বিজ্ঞানের জগতে, সেগুলোকে তার লেখায় ফুটিয়ে তুলেছেন। এবং তার যে সব থেকে উল্লেখযোগ্য বিজ্ঞানের যে বই পৃথিবী, সেইটাকে আমি বিশদে আলোচনা করেছি, পৃথিবীর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করেছি, এবং সেখানে পৃথিবীকে ঘিরে যে সমস্ত পত্রপত্রিকাগুলো তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, যেগুলো এখানে পড়ার সুযোগ নেই, তো সেইগুলো আমি যতটা পেরেছি বিশদে দেখিয়েছি। এবং সেই সঙ্গে শুধু পৃথিবী নয়, পৃথিবীতে তো সামগ্রিকভাবে অধ্যায় ওয়াইজ দেখানো হয়েছে যে বিজ্ঞান রচনার যে বিভিন্ন দিকগুলো সেখানে তিনি যেভাবে লিখছেন, কিন্তু তার পাশাপাশি আবার বিভিন্ন পত্রপত্রিকায় স্বর্ণকুমারীর যে বিজ্ঞানমূলক রচনাগুলো বেরিয়েছে, সেইগুলোকেও আমি দেখানোর চেষ্টা করেছি, সেগুলোকেও অ্যানালাইজ করার চেষ্টা করেছি। এবং সেটা করতে গিয়ে একদিকে যেমন মার্কণ্ডেয় পুরাণের রেফারেন্স পেয়েছি, সেটাকে তুলে ধরতে চেষ্টা করেছি, তারপর ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি, হ্যাঁ, তো এই সমস্ত কিছু যেভাবে যেভাবে তিনি যা দেখেছেন সেইগুলোকে নিজের লেখার মধ্যে কি করে তুলে ধরেছেন, সেইগুলোকে আমি দেখিয়েছি। এবং ভারতী পত্রিকা, আমি পরে আসছি ভারতী পত্রিকায়, ভারতী পত্রিকার মধ্যেও যে স্বর্ণকুমারী এডিটর ছাড়াও তিনি যে ভারতী পত্রিকাতেও যে লিখেছেন, সেখানেও বিজ্ঞানমূলক রচনা, তার লেখা বিজ্ঞানমূলক রচনা অন্যান্যদের সঙ্গেও সেটা কিভাবে স্থান পেয়েছে, সেটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। তো সেখানে নানাভাবে আমি দু একটা একটু জাস্ট টাইটেল গুলো বলি, যেমন পৃথিবীর, মানে আমি যখন নিয়ে আলোচনা করছি পৃথিবীর যে চ্যাপ্টার গুলো, যেমন একটা দুটো একটু চ্যাপ্টারের নাম বলি, নইলে একেবারে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়। সৌর পরবর্তী পৃথিবী, তারপর হচ্ছে পৃথিবীর গতি প্রণালী, এবং তারপর আরো এগিয়ে যায়, আমি সব চ্যাপ্টারের নাম বলছি না, দু একটা জাস্ট একটু, ভূগর্ভ। এবং এই প্রত্যেকটার মধ্যে তিনি আলাদা করে তার পঠিত বিষয় এবং তার যে অবজারভেশন, এই সবটা মিলিয়ে তিনি যা যা বুঝছেন সেই জিনিসগুলোকে খুব স্পষ্টভাবে তুলে ধরছেন তার লেখার মধ্যে। এবং সেটা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্ব পরিচয়, তার যখন বই পাবলিশ হচ্ছে, তার আগে পৃথিবী লেখা হচ্ছে, ফলে পাশাপাশি আমি রবি ঠাকুর যা যা কিছু বিজ্ঞান রচনা লিখছেন বা তার বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার গুলো, যেমন সেখানে পরমাণু লোক আছে, নক্ষত্র লোক আছে, গ্রহ লোক, হ্যাঁ, তো এই বিষয়গুলোকে আমি একটু পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করেছি। তো আর বিশদে যাচ্ছি না, এই পৃথিবীর বিজ্ঞান রচনার মধ্যে আরো অনেক কিছু বলা রয়েছে। এরপরে আমি চলে যাই একটু সামাজিক যে রচনাগুলো লিখেছি, অর্থাৎ যেখানে সমাজের কোনো না কোনো বিষয় উঠে আসছে, এবং স্বর্ণকুমারী দেবী তার লেখার মধ্যে দিয়ে একটা যে লিটারারি অ্যাক্টিভিজম বলুন বা লিটারারি রেজলিউশন বলুন, অর্থাৎ এই যে সোশ্যাল রিফরমেশন, যেটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে বলেছিলাম, সেই সোশ্যাল রিফরমেশনের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেইটা কিভাবে ফুটে উঠছে। যেমন সেখানে আমি একটু দু একটা টাইটেল বলি, স্ত্রী শিক্ষা ও বেথুন স্কুল রয়েছে, আবার আরেকদিকে তিনি সরলতা কি নিন্দা প্রিয়তা এরকম রচনা লিখছেন, আমাদের সমাজ লিখছেন, আমাদের সমাজ শিরোনামে রচনা লিখছেন, পুরুষের শ্রেষ্ঠত্ব নিয়ে লিখছেন, সখী সমিতি নিয়ে লিখছেন, আমাদের কর্তব্য নিয়ে লিখছেন, বিধবা বিবাহ ও হিন্দু পত্রিকা নিয়ে লিখছেন, ইত্যাদি, রাজনৈতিক প্রসঙ্গ ইত্যাদি নানা বিষয়ে তার বিভিন্ন সামাজিক বিষয়গুলো কিন্তু তার লেখার মধ্যে উঠে আসছে। এবং সেইগুলো নিয়ে এখানে নানা রকম আমি রেফারেন্স গুলো, যেসব যা কিছু উঠে আসছে সেগুলোকে ইউজ করেছি, সেগুলো বিশদে বলার এখানে অবকাশ নেই। সুতরাং আমি চলে যাচ্ছি এরপরে তার যে বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে তিনি যে লেখাগুলো লিখছেন, তার মধ্যে একটু টাইটেল গুলো বলি। কবি নাস্তিকতা ও শেলী, রমাবাই, মহারাজ সূর্যকান্ত, অরবিন্দ ঘোষ, কবি গিরীন্দ্র মোহিনী, সাহিত্যে দেশবন্ধু,
ইংরেজের সহিত সুরেন্দ্র প্রসঙ্গ ইত্যাদি। ফলে এই রচনাগুলোর এই প্রবন্ধগুলোর মধ্যে তিনি এদের প্রত্যেকের সম্পর্কে কবি নাস্তিকতা ও শৈলী যেমন বিশ্লেষণ করছেন, তেমনি কবি গিরীন্দ্র মোহিনী অর্থাৎ গিরীন্দ্র মোহিনী দাসীর বা দেবীর সঙ্গে তার যে সম্পর্ক, তার নানা আঙ্গিক তুলে ধরছেন লেখার মধ্যে। এইভাবে দেখি তার রচনাকে আমরা প্রবন্ধ রচনাকে এগিয়ে যেতে দেখি। এবার চলে আসি তার ট্রাভেল রাইটিং এ। ট্রাভেল রাইটিং এর যে একটা নিজস্ব ইতিহাস রয়েছে সেটা সামান্য আমি আমার লেখার মধ্যে তুলে ধরতে পেরেছি, যতটুকু এই শব্দ সংখ্যা বা সবকিছু মেনটেন করে যতটুকু সম্ভব হয়েছে সেটা দেখিয়েছি। এবং সেখানে এই যে একটা উল্লেখযোগ্য বিষয় যে ট্রাভেল রাইটিং তো প্রথম থেকে ট্রাভেল রাইটিং হিসেবে ছিল না, প্রথমে মানুষের কাছে ভ্রমণের বিষয়টাই ছিল হচ্ছে অনেকটাই ধর্মের সঙ্গে রিলেটেড, যে তীর্থ করতে যাওয়া। এই তীর্থ করতে যাওয়া থেকে যখন ট্রাভেল রাইটিং অ্যাজ আ জনরা আসছে, তো এই যে একটা ট্রান্সফরমেটিভ পিরিয়ড, সেই ট্রান্সফরমেটিভ পিরিয়ডের ওপরে আমি ফোকাস করার চেষ্টা করেছি। যে ভ্রমণ, সেখানে যে একটা রিলিজিয়াস তার যে সিগনিফিকেন্স, সেখান থেকে সেটা কি করে আস্তে আস্তে ভ্রমণ সাহিত্য হয়ে উঠছে তার একটা আলোচনা করার চেষ্টা করেছি। এবং সেখানে পুরুষের লেখার পাশাপাশি আমি রেফারেন্সগুলো ইউজ করেছি। আমি একটু যেমন একদিকে যেমন আমি দেবেন্দ্রনাথ ঠাকুরের অটোবায়োগ্রাফির কথা বলেছি, তেমনি আমি ভোলানাথ চন্দ্রের ট্রাভেলস অফ আ হিন্দু, রমেশ চন্দ্র দত্তের 3 ইয়ার্স ইন ইউরোপ ইত্যাদি রেফারেন্সগুলো আমি ইউজ করেছি। স্বামী বিবেকানন্দের বিলাত যাত্রীর পত্র সেখানে রয়েছে। হ্যাঁ, তো এই সমস্তগুলো এরকম অনেক রেফারেন্স আমি আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সে সঙ্গে এটাও বলেছি যে এই যে লেখাগুলো বেরোচ্ছে সেগুলো পুস্তক আকারে প্রকাশিত হওয়ার আগে সেগুলো যে বিভিন্ন পত্র পত্রিকাতে রচনার আকারে বেরোচ্ছে সেটাকেও তুলে ধরেছি। এবং তারপর আমি চলে এসেছি পুরুষের ভ্রমণ সাহিত্য লেখার পাশাপাশি নারী যেভাবে ভ্রমণ সাহিত্য লিখছেন সেইটাকে আমি আমার কাজের মধ্যে যতটা সম্ভব এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এবং সেটা করতে গিয়ে স্বাতী মিত্র যে বর্তমানে যারা লিখছেন তাদের মধ্যে কিছু কিছু ক্রিটিসিজম বা তারা যে সমস্ত অবজারভেশন তাদের রয়েছে সেগুলো দেখিয়েছি। তারপর সেখানে আমি একদিকে যেমন কৃষ্ণভাবিনী দাসের কথা বলেছি, আমি জ্ঞানদানন্দিনী দেবীর কথা বলেছি, গিরীন্দ্র মোহিনী দেবীর কথা বলেছি ইত্যাদি বিভিন্ন রেফারেন্সের মধ্যে দিয়ে তারপর আমি পৌঁছেছি স্বর্ণকুমারী দেবীতে। এবং সেখানে স্বর্ণকুমারী দেবী যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, তো সেখানে তার পরিবারের সঙ্গে তার কাটানোর সময় বা যে সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করছেন সেই সমস্ত জায়গার মানুষের জীবনযাত্রা, সেখানকার সংস্কৃতি, তারপর যেখানে হয়তো কোনো জায়গায় যাচ্ছেন সেখানে মন্দির, এবার সেই মন্দিরের আর্কিটেকচারাল সমস্ত যা কিছু তিনি দেখছেন সেই সমস্ত বিষয়গুলোকে তিনি তার লেখার মধ্যে তুলে ধরছেন। এবং দু একটা একটু জাস্ট আমি শিরোনামগুলো বলি, যেমন একটা প্রয়াগ দর্শন, প্রয়াগের কয়েকটি দৃশ্য, তারপর পত্র, দার্জিলিং পত্র, গাজীপুর পত্র, পান্ডারপুর ইত্যাদি অনেক লেখা ভারতী পত্রিকার বিভিন্ন ইস্যুতে যেমন প্রকাশিত হচ্ছে সেই সঙ্গে অন্যান্য পত্রপত্রিকাতেও প্রকাশিত হচ্ছে। এবং এর মধ্যে দিয়ে যে একটা খুব জীবন্ত চিত্র ফুটে উঠতে আমরা দেখছি, সেইটাকে আমি যথাসম্ভব আমার লেখার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর এই চ্যাপ্টারে রয়েছে তার ছোট গল্প। ছোট গল্পের মধ্যেও নানা বিষয় উঠে এসেছে, যেমন আমি দু একটা একটু শিরোনাম বলি। যেমন একদিকে এসেছে ক্ষত্রিয় রমণীর মতো লেখা, আবার আরেকদিকে এসেছে ক্ষত্রিয় স্ত্রী, অশ্ব ও তরবারি, আবার লজ্জাবতী, গহনা, অমরগুচ্ছ, তারপর 3টি দৃশ্য, নবডাকাতের ডায়েরি ইত্যাদি যে সমস্ত ছোট গল্প আমি এখানে তুলে ধরেছি তার মধ্যে সতীদাহ প্রথা, তারপর পণ প্রথা এবং এই যে আননেসেসারি ভায়োলেন্স, এই বিভিন্ন বিষয়ের ওপরে স্বর্ণকুমারীর যে অবজারভেশন, তিনি যা কিছু দেখছেন বুঝছেন এবং সেই সঙ্গে তার যে নিজস্ব মত, সেইগুলোর একটা রসায়ন তৈরি হচ্ছে এবং তারই ম্যানিফেস্টেশন হচ্ছে এই এসেগুলো। সুতরাং এই এসের মধ্যে দিয়ে সেই যা যা কিছু মেসেজ তিনি মানুষের কাছে পৌঁছতে চেয়েছেন সেই প্রত্যেকটাকে আমরা দেখছি। সেখানে বাল্য বিবাহ সেটা একজন নারীকে কিভাবে প্রভাবিত করছে সেটা যেমন তুলে ধরার চেষ্টা করেছি, তেমনি আবার পূজার তত্ত্ব, অর্থাৎ এই যে পুজোর সময় মেয়ের শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানো, এর থেকে কত রকমের কিছু তার যে বিভিন্ন দিক, অর্থাৎ সেই সমসাময়িক সমাজের যে বিভিন্ন দিকগুলো সেগুলোকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। এবং সেই সঙ্গে এখানেই আমি বলে দিতে চাইবো, যেহেতু সময় সংক্ষিপ্ত এবং আরো কিছুটা আমার বলার আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব সংক্ষেপে বলার এবং পুরো বইটা একটু যাতে বলতে পারি। তো সেখানে এইটা যে
এই ঘটনাগুলো যে শুধুমাত্র তখন ঘটছিল, 19 শতকে ঘটছিল, এখন আর ঘটছে না সেটা তো নয়। একইভাবে কিন্তু আমরা এই ঘটনাগুলোর প্রভাব এখনো দেখছি সমাজে, পণ প্রথা থেকে শুরু করে। এবং এই যে আননেসেসারি ভায়োলেন্সের কথা আমি বললাম, যেটা নিয়ে স্বর্ণকুমারী তার মত প্রকাশ করেছেন তার রচনার মধ্যে দিয়ে, ইত্যাদি প্রত্যেকটি বিষয় যেগুলো 19 শতক 20 শতকে বসে আমরা দেখছিলাম বা বিভিন্ন মানুষের লেখার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এবং স্বর্ণকুমারী আজকে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে বসে, মানে তিনি ঠাকুর পরিবারে জন্মাচ্ছেন এইখানে থেকে, তা সত্ত্বেও একটা এই অ্যাটমসফিয়ারে থেকেও তিনি সমসাময়িক সমাজটাকে যেভাবে নিজের লেখার মধ্যে তুলে ধরেছেন, সেখানে সাধারণ মানুষের অবস্থান এবং সাধারণ নারীর অবস্থান, সেটাকে তিনি যেভাবে তুলে ধরেছেন, সেটা ডেফিনেটলি একটা ভয়েস অফ ডিসেন্ট আমরা যেমন বলি, বা রিফর্মুলেশন অফ ফেমিনিন ভয়েসও হয়তো সেটাকে বলা যায়, লিটারারি অ্যাক্টিভিজম তো বটেই। তো এইভাবে আমি ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী চ্যাপ্টারের আমি টাইটেল রেখেছি ইতিহাসের হাতছানি, ম্যাপিং দেবীজ হিস্টোরিক্যাল নভেলস। এবং এখানে ঐতিহাসিক স্বর্ণকুমারী যে সমস্ত স্বর্ণকুমারী দেবী যে ইতিহাস ভিত্তিক নভেল লিখেছেন, সেখানে আমি প্রথমে ঐতিহাসিক নভেলের একটা ব্যাকগ্রাউন্ড দেখানোর সঙ্গে সঙ্গে স্বর্ণকুমারীর ওপর, স্বর্ণকুমারী যাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, সেখানে জেমস টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থানের মতন টেক্সট রয়েছে। তো এই বিষয়গুলোকে আমি বিশদে দেখানোর চেষ্টা করেছি। এবং সেই সময়ে আরো যারা ঐতিহাসিক যে সমস্ত মহিলারা লিখছেন তাদের কথা বলেছি। এবং তারপরে আমি স্বর্ণকুমারীর উপন্যাসে ঢুকে গেছি, ঐতিহাসিক উপন্যাস। এবং দ্বীপ নির্বাণ দিয়ে আলোচনাটা শুরু হয়েছে, কারণ দ্বীপ নির্বাণ 1876 সালে প্রকাশিত হচ্ছে। এবং সেখানে দ্বীপ নির্বাণ প্রথমে সেখানে স্বর্ণকুমারীর নাম থাকছে না, তারপর সেটাকে লোকে সেটা নিয়ে যে তার অথরশিপ নিয়ে যে নানা রকম চর্চা হচ্ছে, এবং তারপর কি করে তিনি আলোতে আসছেন, এবং দ্বীপ নির্বাণের যে রিডারশিপ, তারপর সমসাময়িক পত্রপত্রিকা যেভাবে দ্বীপ নির্বাণকে রিভিউ করছে, এবং দ্বীপ নির্বাণের উপর যে সমস্ত প্রভাবগুলো হচ্ছে, সেই সবগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। দ্বীপ নির্বাণের চরিত্রগুলো বিশ্লেষণের মধ্যে দিয়ে, নারী চরিত্র, অন্য চরিত্র বিশ্লেষণের মধ্যে দিয়ে কি করে ইতিহাস সামনে এসেছে, এবং সেই ইতিহাসের সঙ্গে সঙ্গে স্বর্ণকুমারী আরো যে দিকগুলো দেখানোর চেষ্টা করেছেন, সেইগুলোকে আমি মোটামুটি আলোচনা করতে চেয়েছি এবং চেষ্টা করেছি করার। তারপরে চলে এসেছি আমি হুগলির ইমামবাড়ি, যেখানে হুগলির সেই সময়ের হুগলির যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সেই ট্রান্সফরমেটিভ স্টেজগুলো আমি এই উপন্যাসের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই সঙ্গে নানা যে চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রগুলোর যেভাবে বিশ্লেষণ, মানে চরিত্ররা তারা কেমন, নারী চরিত্ররা তারা কিভাবে কতটা ইন্টারঅ্যাক্ট করতে পারে, এবং সর্বোপরি যেটা আমরা দেখি যে সমস্ত নারী চরিত্র যারা পুরোপুরি প্রতিবাদ করতে পারে না, খানিকটা করে, খানিকটা কেন করে না, সেই কারণটা আমি অনুসন্ধান করার চেষ্টা করেছি। এবং সেই কারণ অনুসন্ধানের করতে গিয়ে সেই অনুসন্ধানটা যে শুধুমাত্র ঐতিহাসিক উপন্যাসে এসে আটকে গেছে সেটা নয়, আমি আসবো, একটু বাদে আসছি, সামাজিক উপন্যাসের মধ্যে দিয়েও সেটা কিভাবে ক্যাপচার্ড হয়েছে। তার আগে একটু বলে নি, মিবার রাজ, ফুলের মালা, বিদ্রোহ, এইগুলো হচ্ছে তার ঐতিহাসিক উপন্যাস, যেগুলোকে আমি বিশদে বিশ্লেষণ করেছি এবং প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যে এই উপন্যাসগুলোর রিডারশিপ সেটা কতটা জনপ্রিয়তা লাভ করছে, তারপর এর মধ্যে দিয়ে যে সমস্ত চরিত্রগুলো, সেইগুলোর আবার ইতিহাসের কোন চরিত্রের দ্বারা প্রভাবিত, ইত্যাদি এই বিষয়গুলো আমি বিশদে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আমি পরবর্তী চ্যাপ্টারে অন্য ভুবনের খোঁজে, সেখানে আমি চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে অন্য ভুবনের খোঁজে, এবং সেখানে সামাজিক উপন্যাস, স্বর্ণকুমারী দেবী কিভাবে সমসাময়িক তিনি তার সময়টাকে দেখছেন, এবং সেটা দেখতে গিয়ে আমরা দেখছি যে অনেকটা কিন্তু আবার এই দেখাটার মধ্যে আমরা বর্তমান সমাজের চিত্রটাকেও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করতে পারছি। এবং এই যে বললাম যে এবার সামাজিক উপন্যাসেরও তো নানা দিক রয়েছে, সমাজের বিভিন্ন দিক তিনি তুলে ধরছেন। তো সেখানে একদিকে যেমন ছিন্ন মুকুলের মতো, দ্য আপরুটেড ব্লসমের মতন উপন্যাস দেখছি, সেখানে আমরা বিভিন্ন এবং সেটা সেই ধরনের নভেলের চরিত্রগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে সেখানে আমরা যামিনীনাথের ক্যারেক্টারের মধ্যে যেমন শেক্সপিয়ারের ইয়াগোর রেফারেন্স খুঁজে পাচ্ছি,
এরকম যখন যেমন দেখছি, আবার তেমনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলার রেফারেন্স, মানে তার চরিত্র বিশ্লেষণ বা সেটিং বিশ্লেষণ করতে গিয়ে সেই প্রভাবগুলো আমরা খুঁজে পাচ্ছি। আবার এদিকে স্নেহলতা বা পালিতার মতন উপন্যাসকে যখন দেখছি, তখন সেখানে কোথাও একটা গিয়ে যেন মনে হচ্ছে বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষের যেন একটা পুনর্নির্মাণ ঘটছে। তার কারণ বঙ্কিমচন্দ্র বিষবৃক্ষে তার ফিমেল প্রোটাগনিস্টদের যেভাবে তুলে ধরছেন, স্বর্ণকুমারীর ওপর বঙ্কিমচন্দ্রের একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে স্নেহলতা বা পালিতাতে তিনি স্নেহলতার চরিত্রকে যেভাবে চিত্রণ করছেন, সেইটা আবার বঙ্কিমচন্দ্রের নারী চরিত্র চিত্রণের থেকে, কুন্দনন্দিনী বা হীরার চরিত্র চিত্রণের থেকে কোথায় আলাদা এবং কিভাবে আলাদা, এই পরিবর্তনের দিকগুলো আমি আমার আলোচনার মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এবং সেখানে অনেক সময় মানে এটা মনে হতে পারে পাঠকের, যেটা আমরা যখন টেক্সটটা পড়তে গিয়ে দেখছি, বা আমাদের একবারের জন্য হলেও হয়তো মনে হতে পারে যে যতটা একটা নারী চরিত্রের মধ্যে দিয়ে যতটা ভয়েস অফ ডিসেন্ট তুলে ধরার কথা ছিল বা যতটা রেজিস্ট্যান্স তুলে ধরার দরকার ছিল, সবটা কি স্বর্ণকুমারী তুলে ধরলেন? যদি না ধরে থাকেন তাহলে কেন ধরলেন না? এই প্রশ্ন কিন্তু পাঠকের মনে আসা খুব স্বাভাবিক, এবং সেটা আমার মনেও এসেছে। সেখানে নিজের মনের সঙ্গে সঙ্গে আমি সেই সময়ে এই উপন্যাসগুলোকে ঘিরে যে সমস্ত রিভিউ গুলো বেরোচ্ছে বা আরো যারা সমালোচক তারা যেভাবে এটাকে দেখছেন, সেখান থেকে একটা যেটা আমি জাস্ট একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে সব নারী চরিত্র হয়তো সমানভাবে প্রতিবাদ করতে পারেননি। তার একটা কারণ, মানে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমি জাস্ট একটু বলি, সেটা হচ্ছে যে সেই সময়ে অর্থাৎ তৎকালীন সমাজ, সেখানে একটি নারী চরিত্রের একটা ভীষণ ড্রাস্টিক চেঞ্জ যদি আমরা দেখাই, যে হঠাৎ করে অনেকটা পরিবর্তন হয়েছে বা অনেকটা ভয়েস অফ ডিসেন্ট তার স্বরের মধ্যে দিয়ে ফুটে উঠতে দেখছি, সেটা হলেও এই যে রিডারশিপের যে একটা প্রশ্ন, যে একটা বই পড়ার পর বা একটা সিনেমা দেখার পর একটা মানে স্পেকটেটর বা রিডার, তাদের যে রিয়াকশন, সেখান থেকে যদি অনেকটা পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দেখি সেইটাকে ঘিরে আবার নানা রকমের, মানে সেই সমালোচনাগুলোর আবার নানা ডাইমেনশনও চলে আসে। ফলে এখানে গিয়ে আমার মনে হয়েছে যে স্বর্ণকুমারী হয়তো সেই একদিকে যেমন অ্যাংজাইটিটা তিনি অনুভব করছিলেন, সেই সঙ্গে সঙ্গে আবার এটাও দেখছি যে পাঠককে কিন্তু, মানে যখন একজন লেখক লিখছেন, সেখানে পাঠকের চাহিদার কথাও কিন্তু অনেক সময় লেখককে আমাদের মাথায় রাখতে হয়েছে। ফলে সেই জায়গায় হয়তো একটা ক্যারেক্টারের সঙ্গে যতটা জাস্টিস করার দরকার, সেটা হয়তো তিনি পুরোপুরি করে উঠতে পারেননি। বিশেষ করে নারী চরিত্রগুলো যখন প্রতিবাদ করছে, কেন করতে পারছে না পুরোটা, কেন সেই লেভেল অব্দি তারা যেতে পারছে না, তার সম্ভাব্য কারণগুলোর মধ্যে একটা আমার মনে হয়েছে যে এইটা অন্তত আপনাদের সামনে একটু বলি, যে তার খানিকটা হয়তো যে নট টু অফেন্ড দ্য রিডার্স এন্টায়ারলি, সেখানে তার নিজের আঙ্গিকটা যেমন তিনি তুলে ধরছেন, কিন্তু আবার খানিকটা পাঠকের রিয়াকশনের কথাও কিন্তু একজন লেখক হিসাবে তাকে মাথায় রাখতে হচ্ছে, যদিও সেই সঙ্গে সঙ্গে তার নিজস্ব প্রতিবাদের যে ভাষা, সেটাকেও কিন্তু তিনি তুলে ধরছেন। তো এইভাবে আমি স্নেহলতা বা পালিতা এর সঙ্গে সঙ্গে যে এই কাহাকের আলোচনা মানে করতে গেলে এখন পরবর্তী আধ ঘন্টা চলে যাবে, ফলে কাহাকে নিয়েও মানে কোনো জিনিস নিয়েই খুব বেশি হয়তো বলা গেল না। তো কাহাকে আলোচনা করতে গিয়ে সেখানে কসমোপলিটানিজম বা এই যে নারী চরিত্রের যে পরিবর্তন, এবং সেখানে ডিজায়ার কিভাবে আসছে একটা নারী চরিত্রের মধ্যে, একদিকে যেমন আমরা স্নেহলতার চরিত্র চিত্রণের মধ্যে দিয়ে দেখি যে সে কিভাবে তার নিজের কামনা বাসনাগুলোকে অবদমিত করে রাখছে, আবার মৃণালিনী বা মনির চরিত্রটার মধ্যে দিয়ে যে ফিমেল ডিজায়ার সেটা কিভাবে উঠে আসছে, সেটাও কিন্তু আমরা মানে স্বর্ণকুমারী দেবী দেখাচ্ছেন। এবং সেই সময়ে সে তার যে একটা নিজস্ব, মানে আমরা যেমন প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এলিজাবেথের ক্যারেক্টার, তার মধ্যে যে ধরনের ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখি, আজকে মৃণালিনী বা মনির ক্যারেক্টারের মধ্যেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখছি। এবং সেই সঙ্গে সঙ্গে জর্জ এলিয়টের যে প্রভাব স্বর্ণকুমারী দেবীর ওপর পড়ছে, সেইটা কিন্তু তিনি কাহাকের যে চরিত্রগুলোর যখন কথোপকথন হচ্ছে, সেখানে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু উঠে আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো যে প্রভাবগুলো এবং কাহাকে নিয়ে যে একটা হিউজ রিভিউ হচ্ছে বা রিয়াকশন গুলো তৈরি হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায়, সেটা অনেকটা জায়গা দখল করে নিয়েছে, এবং সেগুলোকে আমি আমার লেখার মধ্যে তুলে ধরেছি। এবং সেখানে এই যে উইমেন্স কোয়েস্ট ফর সেলফ ডিসকভারি এবং অটোনমি, এটাও কি করে উঠে আসছে 19th সেঞ্চুরিতে, এবং সেটা যে বোথ সাইডস অফ দ্য আটলান্টিকে হচ্ছে, সেটাকেও আমি আমার লেখার মধ্যে তুলে ধরেছি।
সেখানে আমি একদিকে যেমন স্বর্ণকুমারী দেবীর লেখার পাশাপাশি আমি দ্য ম্যাড উম্যান ইন দ্য অ্যাটিকের রেফারেন্স ইউজ করেছি, বা এই যে স্বর্ণকুমারী দেবী এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা যে একটা একটা যে কনফিউশনের জায়গা বা কিছু কিছু জায়গায় যে দ্বন্দ্বমূলক দিকগুলো যে রয়েছে সেইগুলোকে আমি আমার লেখার মধ্যে দিয়ে যে ভিভিং স্বর্ণকুমারী দেবী থ্রু আ ট্রান্সন্যাশনাল লেন্স সেইটাকে খানিকটা আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে কাহাকের আলোচনা, বিশদ আলোচনা শেষ হয়েছে। তারপরে স্বর্ণকুমারীর যে ট্রিলজি রয়েছে, বিচিত্রা, স্বপ্নবাণী এবং মিলন রাত্রি, এই উপন্যাসগুলোর মধ্যে দিয়ে, এই উপন্যাস বিশ্লেষণের মধ্য দিয়ে একদিকে যেমন ন্যাশনালিজম, সেই সময় জাতীয়তাবাদ, সেটা কিভাবে একদিকে যেমন মানুষ প্রত্যক্ষভাবে উপলব্ধি করছে, তেমনি লেখার মধ্যে দিয়ে কি করে ন্যাশনালিস্টিক টেন্ডেন্সি বা ন্যাশনালিস্ট রেজলিউশন এই দিকগুলো কিভাবে ফুটে উঠছে। এবং স্বর্ণকুমারীর লেখায় এই ট্রিলজির মধ্যে সেখানে গুপ্ত সমিতির কথা বলছেন এবং যে সমস্ত চরিত্রগুলো তিনি সৃষ্টি করছেন সেখানে সেই চরিত্রের মধ্যে তার বাবার চরিত্রের ছাপ যেমন রয়েছে, তেমনি স্বর্ণকুমারীর সেলফ পোর্ট্রেট ফুটে উঠতে দেখছি আমরা জ্যোতির্ময়ীর ক্যারেক্টারের মধ্যে দিয়ে। এবং সেখানে আগাগোড়া একটা ফিমেল অটোনমির যে জায়গা তিনি তৈরি করছেন, সেই ফিমেল অটোনমি অর্থাৎ জ্যোতির্ময়ীর ক্যারেক্টার, জ্যোতির্ময়ী কিন্তু সমস্ত কিছুতেই তার সমান উৎসাহ, এবং সেই সময় বসে এইরকম একটা ক্যারেক্টার তৈরি করা সে, এবং তার মধ্যে যে একটা অটোনমাস সেলফকে তুলে ধরা হচ্ছে, যেটা কাহাকেতে মৃণালিনীর মধ্যেও দেখছি বা যেটা আমরা জ্যোতির্ময়ীর ক্যারেক্টারের মধ্যে দিয়েও ফুটে উঠতে দেখছি। ফলে এই জায়গাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিংলি, এবং সেখানে আমি যতটা পেরেছি টেক্সচুয়াল রেফারেন্স ইউজ করার চেষ্টা করেছি। তো সেটা করে সামগ্রিকভাবে স্বর্ণকুমারী দেবী সেখান থেকে যা কিছু তুলে এনেছেন এবং সেখানে যা কিছু হচ্ছে, নতুন নতুন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কি ধরনের পরিবর্তন ঘটছে, এই সমস্ত বিষয়গুলোকে আমি আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এইভাবে সামাজিক উপন্যাসের চ্যাপ্টার শেষ হয়েছে। এরপরে এডিটর অ্যান্ড কন্ট্রিবিউটর অফ ভারতী হিসাবে স্বর্ণকুমারী দেবীর ভূমিকা, সেখানে ভারতীর জন্ম কিভাবে হলো, ভারতীর এডিটোরিয়াল পলিসি, এবং সেখানে ভারতী প্রথম সংখ্যা প্রকাশিত হচ্ছে, সেখানে কারা কারা লিখছেন এবং ভারতীর কি মূল্য, সেটা কোন প্রেস থেকে বেরোচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে আমি বিশদভাবে আলোচনার চেষ্টা করেছি। এবং তারপর সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ভারতী যখন শুরু হচ্ছে, ভারতীর আগে আবার আমি একটু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে তারপর ভারতীতে প্রবেশ করেছি। এবং তারপরে ভারতীর মধ্যে মানে ভারতীদের কারা কারা সম্পাদনা করছেন ভারতী, এবং কি ধরনের লেখা ভারতীতে স্থান পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো ভারতীর গোটা ইতিহাসটাকে আমি এই চ্যাপ্টারের মধ্যে বিশদভাবে তুলে ধরেছি। সেই সঙ্গে সঙ্গে যেটা করেছি যে শুধু স্বর্ণকুমারী নন, স্বর্ণকুমারীর তো ভারতীতে কতটা অবদান সেই আলোচনা তো রয়েইছে, কিন্তু সেইটা ছাড়াও ভারতের এডিটোরিয়াল পলিসি এবং সেই সঙ্গে সঙ্গে যে ধরনের লেখা ভারতীতে স্থান পাচ্ছে, সেটা যেহেতু 5 দশক ধরে এটা চলছে, ফলে এই সময়ে কতটা মানে ভারতীর পাতায় আমরা কত রকমের ডাইভার্সিটি দেখছি, সেই বিষয়গুলো মানে লিঙ্গুইস্টিক সলিডারিটি থেকে শুরু করে, বিজ্ঞান রচনা থেকে শুরু করে, ব্যাংক ব্যবসা থেকে শুরু করে, সামাজিক সমস্যা থেকে শুরু করে, নারী সম্পর্কিত বিষয় থেকে শুরু করে, এরকম যে ডাইভার্সিফাইড একটা বিষয় ভারতের পাতায় ফুটে উঠছে, সেইগুলোকে কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করেছি, যতটা বিশদে করা যায় সেইটাকে আমি বলে উঠতে পারলাম না এখানে, কারণ অনেক কিছু রয়েছে, ভারতের ইতিহাস তো একটুখানি নয়। এবং যেভাবে ভারতী শুরু হচ্ছে আর তারপর একদিন যেভাবে ভারতী আস্তে আস্তে ভারতের প্রকাশনা এসে থেমে যাচ্ছে, তার মধ্যের যে জার্নিটা, অর্থাৎ সেখানে কি নতুন বিভাগ যুক্ত হচ্ছে এবং পাঠকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন, আর তারপর হচ্ছে ভারতীতে যারা লিখছেন তাদের জন্য কিভাবে পারিশ্রমিকের ব্যবস্থা করা হচ্ছে, কে করছেন, কিভাবে হচ্ছে, কিভাবে তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে, এই নানা বিষয়গুলো। তারপর যারা নিজের নাম যে সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে না, যাদের নাম ভারতীতে যারা নিজের নামে লিখছেন না, তাদের অথরশিপকে কিভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে, এরকম নানা বিষয়, অর্থাৎ ভারতীর পুরো ইতিহাসটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেখানে স্বর্ণকুমারী দেবীর কতখানি অবদান সেটাকে দিয়েছি। সেই সঙ্গে সঙ্গে ভারতী পত্রিকায় স্বর্ণকুমারী দেবীর লেখা ছাড়াও অন্যান্য যে সমস্ত মহিলা যারা লিখছেন তাদের কথা বলেছি। আর এটা তো বলার অপেক্ষা রাখেই না যে ঠাকুর পরিবারের আরো কারা কারা লিখছেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখছেন বা অন্যান্য ঠাকুর পরিবারের সদস্যরা কি লিখছেন সেগুলো তুলে ধরেছি।
ফলে এইভাবে আমি ভারতী পত্রিকার মধ্যে দিয়ে কি করে একটা সামাজিক চিত্র যেটা ফুটে উঠছে সেইটাকে আমি তুলে ধরতে চেয়েছি। এবার পরের চ্যাপ্টার, এটাই শেষ চ্যাপ্টার, দেবীজ রোল ইন ভেরিয়াস ফিয়ার্স অ্যান্ড হার ডিমাইস। তো এই চ্যাপ্টারে আমি মূলত স্বর্ণকুমারী দেবীর সঙ্গে ন্যাশনাল কংগ্রেস, থিওসফিক্যাল সোসাইটি, সখী সমিতি, মহিলা শিল্প মেলা, তারপর বিধবা শিল্পাশ্রম, এই প্রত্যেকটা এই সমস্ত সংগঠনগুলোর সঙ্গে স্বর্ণকুমারী দেবী কিভাবে জড়িত ছিলেন এবং তিনি এই যে তার যে জড়িত থাকা সেইটার মধ্যে দিয়ে তিনি কতখানি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছিলেন তার একটা মোটামুটি আমি এখানে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং সেখানে স্বর্ণকুমারী দেবীর সঙ্গে সঙ্গে অন্যান্যরাও যে যতটা রয়েছেন, এবং এই যে সখী সমিতির কথা বলি বা মহিলা শিল্প মেলার কথা বলি, এর যে কার্যাবলীর বিভিন্ন দিক সেইগুলোকেও আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর স্বর্ণকুমারী দেবীর তিরোধানের মধ্যে দিয়ে এই চ্যাপ্টারটা আমি শেষ করেছি। আর তারপরের পরবর্তী যে অ্যাপেন্ডিক্স রয়েছে সেখানে আমি দুটো ভাগে ভাগ করেছি। ভারতীজ কন্ট্রিবিউটার্স অ্যান্ড কন্টেন্ট এর প্রথম ভাগে আমি দিয়েছি যে সমস্ত মহিলারা ভারতীতে লিখছেন তার একটা মোটামুটি লিস্ট দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই সঙ্গে যে সমস্ত পুরুষরা ভারতীতে নারী সম্পর্কিত বিষয় নিয়ে লিখছেন সব দিতে পারিনি। যে সমস্ত পুরুষরা নারী সম্পর্কিত বিষয় নিয়ে ভারতীতে লিখছেন সেই একটা অ্যাপেন্ডিক্স দেওয়ার আমি চেষ্টা করেছি। তো এই দুটো তালিকার মধ্যে দিয়ে আমি যতটা পেরেছি যে কারা লিখছেন সেটা কবিতা এবং সেই যেটা লিখছেন তার শিরোনাম, তারপর সেটা কবিতা কি উপন্যাস সেইটা, এবং ভারতের কোন সংখ্যায় সেটা প্রকাশিত হচ্ছে ইত্যাদি বিষয়গুলোতে আমি বিশদভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তো এইভাবে আমার বই শেষ হয়েছে। তো এই সীমিত পরিসরে আমার পক্ষে যেটুকু আলোচনা করা সম্ভব হলো আমি করলাম। বাকিটা যদি ইন্ডিয়ান এডিশন বেরোয় তাহলে যদি পড়া সম্ভব হয় আমি বলবো তাহলে আপনারা একটু পড়ে দেখবেন, কারণ স্বর্ণকুমারী দেবীর সঙ্গে পরিচয় ঘটানোর জন্য আমার বই পড়ার দরকার নেই, তার আগে বাঙালি স্বর্ণকুমারী দেবীকে জেনেই এসেছেন। এই এক্সপেকটেশন, এটা ঠিক এক্সপেকটেশন নয়, এটা আমার বিশ্বাস যে আমরা যারা এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছি তারা সবাই স্বর্ণকুমারী দেবীকে নিয়ে অল্প বিস্তর চর্চা করে এসেছি, কিন্তু একটা প্রয়াস করলাম যাতে এই সময় দাঁড়িয়ে যারা মানে স্বর্ণকুমারী দেবীর কাজের যেহেতু সমস্ত কাজগুলোর যেহেতু ইংরেজি ট্রান্সলেশন নেই, বেশিরভাগই নেই, ফলে একটা গ্লোবাল রিডারশিপ তাদের কাছে কি করে আমি স্বর্ণকুমারী দেবীর কাজগুলো পৌঁছে দিতে পারি গবেষণামূলক একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, সেইটাকে আমি আমার মতন করে তুলে ধরার চেষ্টা করেছি। এইটুকু বলে আমি আমার আলোচনা শেষ করব। ধন্যবাদ। মন্ত্রমুগ্ধের মতো তোমার কথা শুনছিলাম। স্বর্ণকুমারী দেবীর জীবন মননের নানা ফ্যাসেট নিয়ে তুমি আলোচনা করেছো এই বইতে, সেটা আমরা জানতে পারলাম। তো খুবই ভালো লাগলো সবার। আমি এখন বেশি কিছু বলবো না। আমি অনেক বিদগ্ধ মানুষ আজকে রয়েছেন আজকের এই সভায়, ওয়েবিনারে। তো আমি তাদের কিছু বলবো। তপতিদি, অমিয়দা, আপনাদের যদি কিছু বলার থাকে একটু বলুন প্লিজ। আরো সবাই যারা রয়েছেন শ্রোতা, অনিতা কয়াল আমাদের একজন ছাত্রী, MA পাশ করেছে গত বছর, ও স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞান ভাবনা নিয়ে ডিসার্টেশন করেছিল, খুব ভালো ডিসার্টেশন করেছিল। তো ছোটদেরও বলছি যদি কোনো প্রশ্ন থাকে, তোমার বোধহয় স্কলাররাও কেউ জয়েন করেছে। হ্যাঁ, তো প্লিজ সবাই প্রশ্ন করুন ত্রয়ীকে। মাইক অন করে সরাসরি প্রশ্ন করুন। তপতিদি কিছু বলুন। আমি তো অমিয়র জন্য অপেক্ষা করছি। না, আপনি আগেই বলুন। অমিয়দা মুখ খুলবেন না এখন মনে হচ্ছে। আমার প্রশ্ন করবার কিছু নেই, তবে স্বর্ণকুমারী দেবীর যেটা মানে ভ্রমণ সাহিত্যে এই যে পূর্ব ভারতকে পশ্চিম ভারতকে আনলেন এবং পশ্চিম ভারতের মেয়েদের কাজকর্ম নিয়ে আমরা তার আগে কোনোখানে
পণ্ডিতা রমাবাইয়ের কথাও জানতে পারি না, পণ্ডিতা রমাবাই রানারের কথা জানতে পারি না, পুনা সদন নিয়ে প্রথম বোধহয় স্বর্ণকুমারী দেবী লিখলেন। এই যে নেটওয়ার্কিংটা শুরু হলো, নেটওয়ার্কিংটা স্বর্ণকুমারী দেবীর একটা খুব খুব বড় ব্যাপার ছিল, যে মারাঠার সঙ্গে মহারাষ্ট্রের সঙ্গে একে যুক্ত করা, এবং মহারাষ্ট্রীয় গান, মহারাষ্ট্রীয় যে ট্র্যাডিশনস গুলো, সেগুলো একদিকে তো ওর উপরে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থানের একটা বিরাট বড় ভূমিকা ছিল। হ্যাঁ। খানিকটা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই পাঞ্জাব নিয়ে বেরোলো, আমি এক্ষুনি সেই অথরের নামটা মনে করতে পারছি না, খুবই ইম্পর্টেন্ট, যেটা দিয়ে রবীন্দ্রনাথও খুব প্রভাবিত হয়েছিলেন। এবং এই যে পরিবারের নাটক করা, নিজেরাই নাটক লিখছে মেয়েরা, সেগুলো আবার লেখা হচ্ছে। এবং নিজে সরলা দেবী তার মায়ের সম্বন্ধে লিখেছেন যে, তুমি সেই নাটকটির কথা বললেও, যে বিবাহ উৎসব, বসন্ত উৎসব এবং বিবাহ উৎসব, এইগুলো যে শুধু ছেলেদের হাত থেকে মেয়েদের হাতে ছড়িয়ে পড়লো, সেটা খুব বড় ব্যাপার। আমার মনে হচ্ছে এই দুটোকে এক করা এবং নেটওয়ার্কিং এখানেও করা, যে ভারতীর আসর ছাতে, তেতলার ছাতে ভারতীর আসরটা বসানো, সেটা খুব বড় একটা ভূমিকা তার মধ্যে স্বর্ণকুমারীর ছিল। যেমন কাদম্বরীর ছিল, তেমন স্বর্ণকুমারীর ছিল। আবার পুরুষের শ্রেষ্ঠত্ব, সেটাও কিন্তু আমার মনে হয় স্বর্ণকুমারীর একটা খুব বড় অবদান। তার মধ্যে এত সুন্দর করে তিনি বিশ্লেষণ করেছেন যে হ্যাঁ, তার মধ্যে উনি নেচার পড়ছেন, তখনকার দিনে একজন মহিলা নেচার পড়ছেন, সায়েন্স পড়ছেন, এগুলো তো ভাবাই যায় না, সেই লেখাগুলো লিখছেন। এবং ছেলেদের আর মেয়েদের মধ্যে যে ব্রেইন ওয়াইজ কোনো রকম কোনো সুপিরিয়রিটি বা ইনফিরিয়রিটি নেই, এই প্রশ্নটাকে যে প্রতিষ্ঠিত করা, এই দ্বন্দ্বটা শেষ করা এবং প্রতিষ্ঠিত করা, সেটা স্বর্ণকুমারী দেবী চমৎকারভাবে করেছেন। যেটা যে কি বলে, আমি প্রশ্ন করছি না তোমাকে কিছু, আমি আমার নিজের যা রিফ্লেকশন না না, হয়েছে। নিশ্চয়ই শুনতে হ্যাঁ, ভালো লাগছে, কারণ এবং পড়া জিনিসগুলো আপনি হ্যাঁ, বলছেন তো, ফলে হ্যাঁ, আমার ভালো লাগছে শুনতে। আপনি আর বলুন। যেটা হলো যে স্বর্ণকুমারী দেবী বলছেন, মেয়েরা তো সেই সুযোগ পায়নি, তাই মেয়েরা সমান কিনা সেটা প্রমাণ করবারও জায়গা নেই। এবং যেহেতু নেই, তাই জন্য যেটুকুনি মেয়েদের আমরা দেখতে পাই প্রকাশ, সেটা ক্রিয়েটিভিটি, যেটা একটা ফেমিনিন ক্রিয়েটিভিটি সেদিক থেকে। কিন্তু বিজ্ঞান বলো বা অর্থনীতি বলো, সেই সব জায়গায় তো মেয়েদের চর্চার কোনো জায়গা নেই। এবং আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে স্বর্ণকুমারীর নিজের লেখা পড়তে গিয়ে, যে দুটো ধারায় মহিলাদের লেখা চলছিল। একটা হলো বামাবোধিনীর ধারা, আরেকটা আমি যদি সেটাকে খুব রাফলি ঠাকুরবাড়ির ধারা বলতে পারি। বামাবোধিনীর মূল উদ্দেশ্য ছিল মেয়েদের এডুকেট করা। আমার মনে হয়েছে যে বামাবোধিনী, আমাদের তো তখন কোনো টেক্সট বই বা সেরকম বই, স্ত্রী শিক্ষা কিছু ছিল না। আর স্বর্ণকুমারী দেবীও কিন্তু শুরু করেছিলেন সেই বটতলার বই পড়া শুরু করেই, এবং বটতলার এবং সেই বৈষ্ণবীদের কাছে পড়া দিয়ে শুরু করেছিলেন। আর কিন্তু সেখান থেকে সরে গিয়ে যে একটা কসমোপলিটানিজম আনা, সেটার মধ্যে স্বর্ণকুমারীর খুব বড় ভূমিকা ছিল। এবং তাদের মধ্যে তিনজন, আমি বলবো খুব ইন্টিমেট সার্কেলের মধ্যে তিনজন ছিলেন, একজন স্বর্ণকুমারী, একজন জ্ঞানদানন্দিনী, আর তৃতীয় ছিলেন শরৎকুমারী চৌধুরানী, অক্ষয় চৌধুরীর স্ত্রী। এই তিনজন, শরৎকুমারী চৌধুরানীও অনেক লেখা লিখেছেন, ভারতীর পাতায়ও তার অনেক অনেক লেখা আমরা খুঁজে পাই। দুজনেই খুব অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। এবং অবশ্যই ইয়াঙ্গার তার মধ্যে ছিলেন কাদম্বরী দেবী। তারপরে গিরীন্দ্রমোহিনী দাসীর সঙ্গে তার যে বন্ধুত্ব, সেটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং এই নেটওয়ার্কিংটা, গিরীন্দ্রমোহিনী দাসিনী একদিকে বামাবোধিনীতেও লিখছেন, আবার একদিকে ভারতীতেও লিখছেন, এবং তারা যে একটা সিস্টারহুড তৈরি করেছিলেন, এই সমস্ত, সেটাও আমি বলবো স্বর্ণকুমারী তার মধ্যে একটা বিরাট বড় ভূমিকা আছে। যেই সিস্টারহুড থেকে জন্ম নিল সখী সমিতি, এবং তিনটে ব্রাহ্ম সমাজকে একত্র করা। রবীন্দ্রনাথ স্বর্ণকুমারীর উপরে ভার দিয়েছিলেন যে কেশবচন্দ্র সেনের মৃত্যুর পরে তিনটে ব্রাহ্ম সমাজের মেয়েদের একত্র করা।
মেয়েদের মধ্য দিয়ে কিন্তু তিনটে ব্রাহ্ম সমাজ দে কেম টুগেদার, যার ফলে সরলা রায়ও তার মধ্যে একটা খুব বড় ভূমিকা পালন করেছিলেন। এবং তারপরে অন্য ব্রাহ্ম সমাজের সঙ্গেও স্বর্ণকুমারী দেবীর মানে নববিধানের সঙ্গেও স্বর্ণকুমারীর একটা আপন আহ, সম্পর্ক তৈরি হয়েছিল, যে আমরা বেশি কেউ জানি না যে সুনীতি দেবীর মেয়ের সঙ্গে কিন্তু বিয়ে হয়েছিল স্বর্ণকুমারীর ছেলের। স্বর্ণকুমারীর যে একটি একমাত্র ছেলে জ্যোৎস্নানাথ ঘোষাল, জ্যোৎস্নানাথের সঙ্গে কিন্তু সুনীতি দেবীর বিয়ে হয়েছিল। এই করে নববিধানের সঙ্গেও তার একটা সম্পর্ক হয়েছিল। আস্তে আস্তেও হচ্ছিল, নববিধান সখী সমিতিতে ঢুকছিল, কিন্তু পরে এটা আরো মানে আরো সলিডিফাইড হলো বলতে পারি যখন এই বিয়েটা হলো। এই বিয়েটা প্রথম থেকে দেবেন্দ্রনাথ গ্রহণ করেননি, কারণ ব্রাহ্মণ ছাড়া বিয়ে তো তখন ছিল না ঠাকুর বাড়িতে। আর আরেকটা হলো যে এদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল এই কারণে যে তারা অনেক হিন্দু রিচুয়ালস থেকে বেরিয়ে এসেছিল। স্বর্ণকুমারীর লেখার মধ্যে যে কনফিডেন্সটা, সেটা একটা প্রথা ভাঙার মধ্যে থেকে পাওয়া যায়। এবং আরেকটা জিনিস স্বর্ণকুমারী যেটা দিয়েছিলেন, এই স্পেসটা তৈরি করার, লেখাপড়ার স্পেস তৈরি করা। সারাদিনই পড়াশোনা করতেন, সঙ্গীত রচনা করতেন, নাটক করতেন। হ্যাঁ, সেটা হলো বোধহয় জানকীনাথ একটা খুব বড় ইন্সপিরেশন ছিলেন। আর শ্বশুর বাড়ি বলে তো স্বর্ণকুমারীর সেরকম কিছু ছিল না, উনি ঘর জামাই হয়ে যেরকম থাকেননি সেরকম ওরা আলাদা। ওদের যে কাশিয়া বাগানের বাড়ি, তার আগে তার আগের বাড়িটা ছিল বোধহয় বেথুন স্কুলের ওই রাস্তাটার কি নাম, পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, আমি এক্ষুনি বিডেন স্ট্রিট। বিডেন স্ট্রিট না, বিডেন স্ট্রিটে তাদের প্রথম বাড়ি ছিল। জানকীনাথের বিলেত থেকে আসার পরে তারা যে নতুন সংসার তৈরি করলেন, তারপরে সেখান থেকে চলে গিয়ে তারা গেলেন কাশিয়া বাগানে। কাশিয়া বাগান থেকেই বালিগঞ্জ সার্কুলার রোড। এই তিনটেতে স্বর্ণকুমারীর যে একটা সাহিত্য যাত্রা, সেটার কিন্তু তফাৎগুলো দেখতে পাওয়া যাচ্ছে। একটা শুরু হচ্ছে, একটা 16 বছর না 20 বছরের মেয়ে, 3টি সন্তান নিয়ে শুরু করেছে। তার মানে চতুর্থ সন্তান তো মারাই গেল, উর্মিলা, সেটা আমরা জানি, একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। সেরকম স্বর্ণকুমারীর এই জার্নিটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরি আমি একটু আমার একটু ইন্টারাপশন হলো। আচ্ছা, সেটা হলো যে স্বর্ণকুমারী এবং জ্ঞানদানন্দিনী এবং স্বর্ণকুমারী প্রায় অভিন্ন হৃদয় ছিলেন। ঠাকুরবাড়ির আর বিশেষ কেউ ছিলেন না। আমরা ঠিক জানি না যে নিপময়ীর সঙ্গে, তার নিপময়ী মানে হেমেন্দ্রনাথের স্ত্রী, তার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা কিন্তু অতটা জানি না। যতটা জানি জ্ঞানদানন্দিনীর সঙ্গে যেটা ছিল, উনি কারওয়ারে গেছেন জ্ঞানদানন্দিনীর সঙ্গে, উনি পুনাতে গেছেন, উনি বম্বেতে গেছেন, বরোদাতে গেছেন, সব জায়গায় গেছেন। কাজেই পারিবারিক পরিসরে যেটা সম্ভব ছিল সেটা পুরোপুরি উনি ব্যবহার করেছিলেন। এবং এই সখী সমিতিটা আমার মনে হয় যে আমাদের যে উইমেন্স অ্যাসোসিয়েশনাল হিস্ট্রি, সেটাতে ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যে মেয়েরা নাটকটা করলেন রবীন্দ্রনাথের লেখা, সেটাও একটা খুব বড় ব্যাপার। এই মহিলারাই ছিলেন পেছনে ইন্সপিরেশন। মায়ার খেলা হলো প্রথম কোন রকম নাটক কিছু করা যেটার মধ্যে কোনো পৌরাণিক উপাখ্যান বা কোনো কিছু নেই, একেবারেই নরনারীর সাধারণ নরনারীর প্রেম, সেটা নিয়ে সেটাই একটা টার্নিং পয়েন্ট। এবং তার ভিতরে ঠাকুরবাড়ির মেয়েদেরও একটা বড় অবদান ছিল। এবং তার মধ্যে মনে হয় স্বর্ণকুমারী যে ধরনের একটা ট্রেন্ড শুরু করেছিলেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এবং জাতীয় কংগ্রেসেও তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু জাতীয় কংগ্রেসে কোনো বক্তৃতা উনি দেননি, উনি যোগ দিয়েছিলেন কিন্তু বঙ্গীয় সাহিত্য সম্মেলনে খুব বড় ভূমিকা পালন করেছেন, সভানেত্রী হয়েছেন। এবং অনুরূপা দেবী, নিরুপমা দেবী, এদেরও কিন্তু স্বর্ণকুমারী পরিবৃত্তে এনেছেন। ভারতী ডেফিনেটলি, ভারতীর সম্পাদনা তখনকার দিনে একজনের মেয়ে, একজন মহিলার পক্ষে খুব বড়। আর বাকি তো তুমি সব বলেই দিয়েছো, তার বিজ্ঞান চেতনা, তার না আমি বলছি তুমি তো সেগুলো বলেই দিয়েছো, এত সুন্দর করে বলেছো। তার বিজ্ঞান চেতনা,
তার আসলে খুব সংক্ষেপে হয়ে গেছে ম্যাডাম, যেটা না হয়েছে না মানে আপনি এত বড় একটা বইয়ের কথা তো বলা আপনি সম্ভব হয় না। ওটাই হচ্ছে তুমি কথা যে করে যে হ্যাঁ এত বড় আমার এই সামান্য কিছু বলার আছে মানে। আর আরেকটা কথা যেটা স্বর্ণকুমারীর খুব আমরা কখনো তারা কিন্তু ফ্রেঞ্চ লিটারেচারও পড়ছেন, কারণ হ্যাঁ হয় জ্ঞানদানন্দিনী তাকে মলিয়ের উপহার দিচ্ছেন বা জ্ঞানদানন্দিনী একটা বিরাট বড় ইন্সপিরেশন ছিলেন তাদের কাছে, কিন্তু উনি অনেক কিছুই এই করেছেন মানে মেয়েদের কথা সমালোচনা করেছেন, কিন্তু খুব বড় গলায় সেটা বলেননি। কারণ আদি ব্রাহ্ম সমাজ কিন্তু সবসময় দে ওয়ার ভেরি ভেরি, আমি কি বলবো যে খুব সংযত ছিলেন। সমাজের সমালোচনা করবার, সামাজিক প্রথার সমালোচনা করার সময় তারা খুব সংযত ছিলেন। ঠাকুরবাড়ির কোনো মেয়ে কিন্তু এজ অফ কনসেন্ট বিলের সময় তারা কোনো কথা বলেননি। যখন বেহরামজি মালাবাড়ি রীতি হলো 1892-তে যে এজ অফ কনসেন্ট, সেখানে কিন্তু আমরা ঠাকুরবাড়ির মেয়েদের দেখি না, তারা কিন্তু খুব সংযত ছিলেন, তারা খুব রেটিসেন্ট ছিলেন। স্বর্ণকুমারী লেখার মধ্যে দিয়ে, লেখনের মধ্যে দিয়ে এগুলো আনতে চেয়েছিলেন পরিবর্তনগুলো, কিন্তু খুব একটা তর্ক করতে যাননি। কেন তাহলে কি হবে, তাহলে তো মেয়ে সমাজের উঠে যাবে যে মেয়েরা পড়াশোনা শিখলে কিন্তু এইরকম হবে, তারা ভীষণ প্রতিবাদী হয়ে উঠবে। তাই জন্য প্রতিবাদের ভাষাটা অন্যরকম ভাবে করেছেন এবং অনেক মোলায়েম ভাবে করেছেন, আমি এটা আমার মনে হয়েছে। হ্যাঁ এই আপনি যে বললাম, আমি কথাগুলো অনেকটা বললেন, সময় নিয়ে নিলাম। না না আমি ভালো তো আমার যা ছিল যেটুকু আমি বলিনি হ্যাঁ মানে বইয়ের মধ্যে আপনি যে পয়েন্টগুলো বললেন সেগুলো সমস্তই আমি বইয়ে বিশদভাবে নাকি আলোচনা হ্যাঁ করেছি আর কি। এবার যেটা হয়ে যায় মানে একটা 210 পৃষ্ঠার বই, হ্যাঁ সেটাকে ওই এত অল্প সময়ের মধ্যে আমি জাস্ট, যেহেতু হ্যাঁ বইয়ের আলোচনা হলো ফলে আমি একটু চ্যাপ্টার ওয়াইজ ম্যাডাম এটা হ্যাঁ বলার চেষ্টা হ্যাঁ আর করেছি, সবই কিন্তু বলেছে, আপনি আমার এটা মনে হয়েছে। আর হ্যাঁ হিরণ্ময়ী নিশ্চয়ই বিধবা আশ্রম, সেটা হ্যাঁ একটা খুব বড় ব্যাপার ছিল। হ্যাঁ স্বর্ণকুমারী তার জীবনের সমস্ত কিছু মানে তার যে তার যে লেখার যে রয়্যালটি, সেটা পুরো হিরণ্ময়ী বিধবা আশ্রমকে দিয়েছিলেন। সেটা তার হ্যাঁ মেয়ে হিরণ্ময়ীর একটা বিরাট কাজ, এবং হ্যাঁ সেটাকে মেয়ে মারা যাওয়ার পরে স্বর্ণকুমারী সেটাকে চালু রেখেছিলেন, সেটা হ্যাঁ খুব বড় কথা। এই অবধি বললাম। হ্যাঁ আর এই মেয়ে সরলা বিষয়গুলো নিশ্চয়ই মায়ের দ্বারাই ইন্সপায়ার্ড হয়েছিল। হ্যাঁ সেই গুলো মোটামুটি চ্যাপ্টারের মধ্যে যেভাবে যেভাবে যখন এসেছে সেগুলোকে আমি রেলেভেন্স অনুযায়ী তুলে ধরার চেষ্টা করেছি আর কি। মানে হ্যাঁ পুরো বইটা পড়লে এই এই যে টোটাল জিনিসটা আর কি, কারণ এখানে আমি অলমোস্ট কিছু বলিনি, মানে যেটুকু হ্যাঁ বলেছি সেটা সেটা আমি খুব বুঝতে পেরেছি। একেবারেই জাস্টিস করা হলো হ্যাঁ না, কিন্তু হ্যাঁ অন্তত বইটা নিয়ে একটু আলোচনা হলো সেইভাবে। এবং আপনার কথাগুলো শুনে আবার পড়া জিনিসগুলো আপনি আবার তুলে ধরলেন, সেটা আমার ভালো লাগলো। এগুলো বইয়ের মধ্যে আমি মোটামুটি ভাবে রেখেছি সবটাই। তো অনেক এক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আরেকবার একটাই মানে খালি সবিরোধ দেখেছি, যখন সরলাকে হ্যাঁ একটা ব্ল্যাকমেইল মতন করে তাকে বিয়ে দিয়ে এতে পাঞ্জাবে পাঠিয়ে দেয়া হলো, সেইখানে আমি স্বর্ণকুমারীর মধ্যে একটা বিরাট বড় সবিরোধ দেখেছি, যে সরলাকে দেশের কাজে লাগাবো, কিন্তু দেশের কাজের পরিধিটা কি? মেয়ে যদি দেশের কাজে নিজের পথটা বেছে নেয়, হ্যাঁ সেখানে আমি কেন মেয়ের পাশে থাকতে পারছি না? সেটাই, যেটা জ্যোতির্ময়ীর ক্যারেক্টারের মধ্যে অনেকটা আমরা খানিকটা খানিকটা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ আছে। তো সেইগুলোকে আমি মোটামুটি যতটা পেরেছি কাজের হ্যাঁ মধ্যে হ্যাঁ আলোচনা করার চেষ্টা করেছি। ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ, তুমি আপনাকেও স্বর্ণকুমারীকে একেবারে বিশ্বের অঙ্গনে নিয়ে গেছো, সেটা কিন্তু তুমি তো সবার একটা ধন্যবাদ আমার মনে হয় তোমার জন্য রইল। অপর্ণা, অনেক ধন্যবাদ। না না তপতিদি, মানে আমার দারুণ লাগলো আপনার কথা শুনতে শুনতে। মনে হচ্ছিল যে সত্যি আহ একজন বক্তা আহ স্বর্ণকুমারী দেবীকে নিয়ে গবেষণা করছেন, আর আরেকজন মানে আপনি তার মেয়েকে নিয়ে গবেষণা করে সারাটা জীবন মানে কাটিয়ে দিয়েছেন বলতে গেলে। মানে মার মেয়ে এই দুজনকে নিয়ে এই যে চর্চা, এবং মানে মায়ের কথা বলতে গেলে মেয়ের কথা চলে আসে, এবং মেয়ের কথা বলতে গেলেও মায়ের কথা চলে আসে। যেটা বলছিলেন যে যেভাবে ব্ল্যাকমেইল করে বিয়ে দিলেন, আর এই যে ছোটবেলার ব্যাপারটা, হ্যাঁ, যে ছোটবেলায় একটা প্রচন্ড ক্ষোভ অভিমান সরলার মনে জমেছিল। হ্যাঁ, মা মানে কেন মা শুধু ইনডিফারেন্ট নয়, কোনো কোনো
সময় বেশ নির্মম মনে হয়েছে। হ্যাঁ, মানে একবার বোধহয় শাস্তি পড়ে গিয়ে দাঁত দিয়েছিলেন ভেঙে এমন। গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে, সেখানে মায়ের কাছ হ্যাঁ থেকে তিনি যে ধরনের রিসেপশন পাচ্ছেন সেটা, হ্যাঁ, এবং বলছেন মা যেন রানীর মতো, মানে এই যে একটা, এই রানীর মতো কথাটার মধ্যে কোথাও মানে একটা কি মায়ের একটা সঙ্গে যেন একটা অভিমান। দূরতিক্রমণ, হ্যাঁ দূরত্ব, মানে সেই হ্যাঁ দূরত্বটা কি পরে মানে সত্যি মানে কমেছিল বা দূরত্বটা দূর হয়েছিল, মানে যখন সরলা দেবী নিজে প্রতিষ্ঠিত হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, একজন ম্যাচিওর অ্যাডাল্ট, তখন তার মায়ের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? মানে এই যে খানিকটা রানীর মতো মা, দূরের নক্ষত্র, এই ব্যাপারটা থেকে কি মা হ্যাঁ আমার বন্ধু, আমার খুব কাছের মানুষ, এই জায়গাটায় কি এসেছিল? এবং খানিকটা আসছে, পুরো আরেকটা তো আসছে। আরেকটা ব্যাপারও, জালিয়ানওয়ালা বাগের ব্যাপারটা যখন চলছে বা তার আগেও আমরা কিন্তু পুরো ঠাকুর বাড়ির কারো কাছে, ইনক্লুডিং সরলার নিজের মা, একটা কোনো সাপোর্টিভ স্টেটমেন্ট, ইভেন একটা গল্প মধ্য দিয়েও আমরা কিন্তু সেটা পাই না। সেটা ভেরি স্যাড অ্যান্ড ভেরি আনফর্চুনেট। সাপোর্টিভ রোলে ঠাকুরবাড়ির মেয়েদের একদম পাই না যখন সরলা ওয়াজ গোয়িং থ্রু আ নাম্বার অফ পার্সোনাল ক্রাইসিস ইন হার লাইফ। এবং পাঞ্জাবে যে তার কীর্তি কাহিনী, তিনি যে একজন সর্বভারতীয় হয়ে উঠলেন ভারতশ্রী মহামণ্ডলের ভেতর দিয়ে, সেটা কিন্তু আমরা স্বর্ণকুমারী দেবীর লেখায় একেবারে সম্পূর্ণ অ্যাবসেন্ট। এই এই কার্পণ্যটা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। হ্যাঁ, মানে এই মানে এটা নিয়েও একটা বড় পূর্ণাঙ্গ গবেষণা হতে পারে, এই মা আর মেয়ের সম্পর্ক। সেটা সরলা লিখে এই যে গেছেন। অরুন্ধতী রায় সম্প্রতি তার মাকে এই নিয়ে একদম লিখেছেন পড়তে পড়তে আমার ঠিক নভেল। এই কথাই দেখছিলাম মনে হচ্ছিল। পড়তে পড়তে এক্ষুনি আমি আর রচনা মজুমদারের লেখাটা পড়ছিলাম আজকে তোমার বেরিয়েছে শুরু যেটা, হওয়ার আগে। আজকে কালকের আনন্দবাজারে বা আজকের আনন্দবাজারে বেরিয়েছে। আজকের আনন্দবাজারে আছে। আচ্ছা হ্যাঁ, সেই লেখাটা পড়তে পড়তে কিন্তু আমার বারবার ওই সরলার এক্স্যাক্টলি। আর সম্পর্কটা এসে হ্যাঁ। গেছে। তিনি সমস্ত টাকা, তার সমস্ত রয়্যালটি বড় মেয়ে হিরণময়ীকে দিয়ে গেলেন, কিন্তু সরলার ভারতশ্রী মহামণ্ডলের জন্য একটি পয়সাও দিলেন না। এইগুলো, এই সব বিরোধিতাগুলো আমার কিন্তু, আমি জানি না তার পেছনে কি কারণ ছিল, ব্যক্তিগত বা পারিবারিক কি কারণ ছিল, কিন্তু এগুলো মা ব্যথিত কি করেছে। মেয়েকে ঈর্ষা করতেন? সেটাও হতে হতে পারে পারে। এনভি। সরলা তো নিজেকে আটকে রাখলেন না। ওরা ভেবেছিলেন সরলাকে প্রায় বিসর্জন হয়ে গেল, তার বিপ্লবী পন্থারও বিসর্জন হয়ে গেল, কিন্তু সরলা একদম একটা কলকাতা বা বাংলা পরিধি পর্যন্ত যে আন্দোলন ছিল, সেটা থেকে তিনি একজন সর্বভারতীয় নেত্রী হয়ে উঠলেন। সেখানে হ্যাঁ, সেই সেই সরলা দেবী সেই আটকাতে সেই তো পারেন। লিবার্টিটা উনি পেলেন, সেটা কিন্তু বাড়িতে পাননি। তখন কিন্তু সিভিলিয়ান ছেলের কোয়েশ্চেনটা আরো অনেক বড় করে ফিগার আউট হয়েছিল, যে একজন সিভিলিয়ানের দিদি কে বা বোন কি এরকম গুপ্ত সমিতিতে থাকতে পারেন? সেই কারণেই কি সরলাকে পাঠিয়ে দেওয়া হলো? এটা আমার বারবার মনে হয়েছে। তার মানে পুত্র সন্তানের প্রতি পক্ষপাতিত্ব, ওইটা জ্যেষ্ঠ ভীষণ মানে জ্যেষ্ঠা কন্যার প্রতি একটু বেশি স্নেহ। পক্ষপাতিত্ব। হ্যাঁ, ওইখানে স্বর্ণকুমারী কোথায় যেন কেমন যেন আমাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যায়। ইনঅ্যাডিকুয়েট হয়ে উঠেছিলেন। ইনঅ্যাডিকুয়েট আই উড সে। ঠিক ঠিক ঠিক। এই তো যাই হোক, এই হ্যাঁ, ব্যাপারটা তো কিন্তু তোমার আছেই, মানে কাজটা মা দুর্দান্ত, হিসেবে। আমি বুঝতেই পারছি। এই পড়বার খুব আগ্রহ থাকলেও যদি জীবদ্দশায় বইটা চোখে দেখতে পাই। মানে মা আমার হিসেবে ৭৯, স্বর্ণকুমারী আমি দেবী ৭৯ কয়েকদিনের মধ্যে ৭৯ হবে আমার। কাজেই ফর দ্য লিটল টাইম দ্যাট আই হ্যাভ, তার মধ্যে আশা করি তোমার বইটাকে চোখে দেখতে পাবো। নিশ্চয়ই থাকবেন, অনেক সময় আছে, নিশ্চয়ই থাকবেন। আমাদের সবার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তো এই মা হিসেবে স্বর্ণকুমারী দেবীর কিছু সীমাবদ্ধতা ছিল হয়তো, বা থাকতে পারে, মানে ঠিক বুঝতে পারি না। মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন ফিরে তাকাই, তখন তার মা হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু লেখিকা হিসেবে তিনি অনবদ্য, মানে এ নিয়ে কোনো
প্রশ্নই উঠতে পারে না। এবং তিনি পিতৃতন্ত্রের বিরুদ্ধে তো লড়াই করেছেন, তার বিভিন্ন লেখায় আমরা পিতৃতন্ত্র বিরোধী উচ্চারণ পাচ্ছি, খুব বলিষ্ঠ উচ্চারণ পাচ্ছি। এবং তার ওই সখী সমিতি, মানে সেটা আমার মনে হয় একটা অত্যন্ত সিগনিফিকেন্ট মাইলস্টোন এই মেয়েদের এম্পাওয়ারমেন্টের জার্নির ক্ষেত্রে, বা মেয়েদের এম্পাওয়ার করার জন্য যে ইনিশিয়েটিভস 19 শতকে শুরু হচ্ছে। তো আমার মনে হয় উনি একটা এম্পাওয়ারমেন্টের বিকল্প রাস্তা দেখাচ্ছেন, বিশেষত বিধবাদের নিয়ে উনি ভাবছেন যে বিধবা বিবাহ অ্যাকচুয়ালি কোনো সলিউশন নয়। হ্যাঁ, মানে পুরুষরা এক ধরনের সমাধান ভাবছেন, মেয়েদের যৌনতা নিয়ে তারা বেশি চিন্তিত। হ্যাঁ, কিন্তু স্বর্ণকুমারী দেবী মেয়েদের এই আশ্রয়হীনতা বা যে ডোমেস্টিক ভায়োলেন্সের তারা শিকার হয়, তো সেটা নিয়ে বেশি। এবং তাদের এই যে পরগাছার মতো জীবন, মানে সেই জীবনের থেকেই যে তাদের মানে এত যন্ত্রণা, মানে এই পরগাছার মতো অস্তিত্বের কারণেই তাদের জীবনটা এত যন্ত্রণা জর্জর। তো সেই দিকেই স্বর্ণকুমারী দেবী কিন্তু বেশি জোর দিয়েছেন। এবং মানে তাদের ক্ষমতায়নের জন্য, আজকের পরিভাষা যদি ব্যবহার করি, ক্ষমতায়নের জন্য তিনি এই সখী সমিতি, মানে তাদের কিছু ট্রেনিং দিয়ে লেখাপড়া শিখিয়ে তারা আবার যাতে শিক্ষয়িত্রীর হিসেবে মানে একটা আরো অন্যান্য আরো পিছিয়ে থাকা মেয়েদের লেখাপড়া শেখাতে পারে ঘরে ঘরে গিয়ে। মূলত তো অন্তঃপুর শিক্ষয়িত্রীর এই পেশাটার কথাই উনি ভেবেছেন। তো খুবই ভালো। আচ্ছা পূজা, তুমি হাত তুলেছো, তুমি কিছু বলবে? পূজা, তুমি হাত তুলেছো, কিছু বলবে? না না ম্যাম, খুবই ভালো লাগছে শুনতে, কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা, মিউট হয়ে গেছেন অপর্ণা দি, মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওনার লেখাপত্রের রিসেপশন দেশের বাইরে কিরকম হয়েছিল, বোধহয় কাহাকের একটা ইংরেজি অনুবাদ বেরিয়েছিল, তাই তো, অ্যান আনফিনিশড সং। এছাড়া আর কোন উপন্যাস বা গল্পের কি অনুবাদ বেরিয়েছিল? দ্য ফেটাল গার্ল্যান্ড, দ্য ফেটাল গার্ল্যান্ড, ফুলের মালার অনুবাদ বেরিয়েছিল। তো সেগুলো কি ধরনের মানে কতটা মানে মানে সেগুলো ওয়েলকামড হয়েছিল বা গ্রিটেড হয়েছিল, অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, যদি যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, আমি অপর্ণা দি এখানে আমি তো কিছুই বলতে পারলাম না, রাদার দু একটা একটু আমি বলতে চাইবো, মানে জাস্ট 3-4 মিনিট সময়ের মধ্যে, কারণ একেবারে না বলে বেরিয়ে যাওয়া, মানে এত কিছু রয়েছে এখানে বলার মতো। আমি দু একটা যদি একটু রিসেপশন পড়ি তাহলে আমার মনে হয় একটু জাস্টিফাই করা যাবে। আমি খুব শর্টে, কারণ আমি জানি অনেকক্ষণ ধরে মানে সবাই ধৈর্য ধরে শুনছেন, কিন্তু এটার খুব একটা সুযোগ নেওয়াটাও ঠিক হবে না। যেমন আমি একটা একটু পড়ি, এই দ্বীপ নির্বাণ নিয়ে যেটা ফার্স্ট নভেল আর কি, সেটার উপরে একটা দুটো পড়ছি আমি। একটা ভেরি আর্লি, এটা হচ্ছে ওই ইয়েতে লেখা হচ্ছে ইন্ট্রোডাকশনে, দীপ নির্বাণের ইন্ট্রোডাকশনে অ্যান আনফিনিশড সং হিসেবে যেটা ট্রান্সলেটেড হচ্ছে। At a very early age, Mrs. Ghoshal showed unusual ability and force of character. Before she was 20, she had published a unanimous novel that became an immediate success, and the revelation of its authorship caused a great sensation, as it was the first time an Indian woman had attempted such a feat. এটা একটা বললাম। Calcutta Review লিখছে, we have no hesitation in pronouncing this book to be written by a Bengali lady. We should no more hesitate to call it one of the ablest in the whole literature of Bengal. এটা আমি বললাম দ্বীপ নির্বাণ নিয়ে। এইবারে একটু চলে আসি, আমি জাস্ট দু একটা একটু লিমিটেড, মানে এত কিছু রয়েছে ফলে বলা যাবে না আমি। এবং আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে মানে এই যে স্বর্ণকুমারী যাকে যখন লেখাগুলো উৎসর্গ করছেন, সেইখানে যে কথাগুলো তিনি লিখছেন সেই রেফারেন্স গুলো আমি এখানে ব্যবহার করেছি, সেটা বলার সুযোগ হলো না একটু। আচ্ছা আমি একটু 1 মিনিট।
আচ্ছা, কাহাকে নিয়ে একটু বলি দু একটা। কাহাকে নিয়ে অনেক কিছু আছে, আমি জাস্ট একটা দুটো একটু বলি। আচ্ছা, কাহাকে নিয়ে আমি প্রেফেসে কি লেখা আছে একটু বলি আগে। This is the story of life among the Reformed Party of Bengal, the members of which to some extent adopted Western customs. It shows the change that touch with Europe has brought upon the people of India, but in their inner nature, the Hindus are still quite different from Western races. তারপর চলছে, আমি আর বলছি না, কিন্তু ওই যে কসমোপলিটানিজমের কথা বলছিলাম যেটা ম্যাডামও বললেন, তো সেইটা আমরা রিফ্লেক্টেড হতে দেখি প্রেফেসে। এবং কাহাকে নিয়ে কি ধরনের রিভিউ বেরোচ্ছে সেটা একটু বলি। মর্নিং পোস্টে লেখা হচ্ছে, স্পেশাল ইন্টারেস্ট মাস্ট বি ফেল্ট বাই দ্য ইংলিশ রিডার্স in an unfinished song translation, the first novel presented to them by Mrs. Ghoshal or Srimati Swarnakumari Devi, the most famous advanced woman of our Indian empire. We are told that though Mrs. Ghoshal has done so much for the emancipation of her sex, she still keeps parda, within quotes, among her old-fashioned relatives, and this is just what we should expect from the tone of her work, যেটা মনির ক্যারেক্টারের মধ্যে আমরা রিফ্লেক্টেড হতে দেখছি। গ্লোবে লেখা হচ্ছে, the book's interest lies in its unusual atmosphere and it has all the charm of the unexpected. The story touches upon the life among the Reformed Party of Bengal and shows the changes that an intimate contact with Europe has wrought upon the people of India. আমি just একটা দুটো লাইন পড়লাম। লিটারারি মান্থলিতে লেখা হচ্ছে, written in English, it is the love story of an Indian girl who, developing in an extraordinary manner, holds out eager hands for freedom. The beauty of expression in the word is striking, and the poetic and musical vein running throughout gives to the whole a peculiar charm. Ittadi. Popular science siftings se lekha hocche, the book is interesting because it gives insight into the Hindu nature and one side of Hindu society, whilst it coincides with the birth of the desire for freedom, which feminine India can no longer stifle. Were the story not charming in itself, it would be worth reading, if only for its purity of diction. New York Herald লিখছে, Mrs. Ghoshal has contrived in an absorbing narrative to convey to the Western reader a valuable insight into the Hindu nature. আমার মনে হয় এখানে আমি থামি, কারণ এরকম সমস্ত লেখা নিয়ে অসংখ্য এরকম রিভিউ বেরিয়েছে। অলমোস্ট মানে অনেক লেখা নিয়েই যে রিভিউ গুলো বেরিয়েছে সেগুলো আমি এখানে ইউজ করেছি। সেগুলো বলতে গেলে আজকে মানে পাঠকরা বা দর্শকরা ক্লান্ত হয়ে পড়বেন। আমরা সেই ঝলকটা পেলাম, খুব ভালো। আচ্ছা, তোমার বই নিশ্চয়ই মানে পশুপতি শ্বাসমল তো স্বর্ণকুমারী দেবী বায়োগ্রাফি এবং তার সাহিত্যের উপর বেশি ফোকাস ছিল, সেটা তো বেশ অনেক বছর আগেই বেরিয়েছে। তারপরে মীনা চট্টোপাধ্যায়ের বই আছে। তো তোমার বই নিশ্চয়ই মানে এটা একদম রিসেন্ট সময় বেরোনো তোমার, তো মানে আমি যে বায়োগ্রাফিস গুলো রয়েছে তার থেকে তোমার বইটা নিশ্চয়ই মানে অনেক দূর এগিয়ে গেছে। মানে স্বর্ণকুমারী দেবীর ওপর আলোকে বা তার এই যে মননের বিভিন্ন দিকগুলো তুলে ধরার ক্ষেত্রে নিশ্চয়ই অনেক দূর তুমি এগিয়ে গেছে, তাই তো? কারণ মীনা চট্টোপাধ্যায়ের বইটাও বোধহয় 2000 সালে প্রকাশিত হয়েছে। তারপর এইভাবে একটা মানে একটা ফুল লেন্থ বই একটা মানে স্বর্ণকুমারী দেবীর ওপর বোধহয় আর কি একাডেমি থেকে একটা বেরোচ্ছে সুদক্ষিণা ঘোষ। না, সুদক্ষিণা ঘোষ কি আলাদা করে স্বর্ণকুমারী দেবী? না, আরেকবার বলবেন, কেটে গেল কথাটা, কেটে গেল। স্বর্ণকুমারী দেবীর ওপর আলাদা করে বোধহয় উনি লেখেননি, লেখিকাতে লিখেছেন, কিন্তু লিখছেন। সুদক্ষিণা ঘোষের একটা সাহিত্য একাডেমি পাবলিকেশন থেকে একটা বই বেরিয়েছে স্বর্ণকুমারী দেবীর ওপর, মানে স্বর্ণকুমারী দেবীর ওপরে। এবার
পশুপতি অ্যাকচুয়ালি পশুপতি শাসমলের বইটা হ্যাঁ সুদক্ষিণাদির আজকে জয়েন করার কথা ছিল, জয়েন করার কথা ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা জানতাম না, কারণ সুদক্ষিণাদির মানে নারী সাহিত্যিকদের নিয়ে অনেক বই আছে, কিন্তু আচ্ছা আলাদা করে স্বর্ণকুমারী দেবীকে নিয়ে উনি লিখেছেন। বেশ বেশ বেশ, সেগুলো আমি সমস্তই মানে প্রথমত হচ্ছে যে স্বর্ণকুমারী দেবীর লেখাগুলো পড়ার সঙ্গে সঙ্গে যাবতীয় এই বইপত্রগুলো পড়েছি, এবং আমি যখন কি কি রিসার্চ আর্টিকেল বেরিয়েছে সেগুলো দেখার চেষ্টা করছিলাম, তো সেখানেও তাদের সংখ্যা মোটামুটি একটা ঠিক আছে। যেটা দেখে আমার ভালো লাগলো, এই জুন মাসে, জুন না জুলাইয়ে, এই 2025 জুন জুলাইয়ে কিন্তু স্বর্ণকুমারী দেবীকে নিয়ে আবার একটা রিসার্চ পেপার লেখা হয়েছে। মানে এই যে আস্তে আস্তে ধরুন একটা সময় পর্যন্ত মানে যেটা হয়, রিসার্চ যত এগোয় তখন সেই মানুষকে নিয়ে, সেই লেখককে নিয়ে, বা যে ব্যক্তিত্বকে নিয়ে আমরা আলোচনা করছি ইত্যাদি, তাদেরকে নিয়ে তখন কাজের প্রবণতাটা আরো বাড়ে। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল যে যেহেতু এখন মানে এখনকার সময়ে দাঁড়িয়ে যেহেতু অনেক এরকম আননোন অথর বলুন, হ্যাঁ পোয়েট বলুন, তাদেরকে নিয়ে যখন কাজ হচ্ছে, ফলে সেই জায়গায় একটা গ্লোবাল রিডারশিপ কিন্তু ভীষণ দরকার। এবং স্বর্ণকুমারী দেবীর মতো একজন ব্যক্তিত্ব, যিনি যার লেখার মধ্যে এরকম একটা অল এনকম্পাসিং পার্সপেক্টিভ রয়েছে, তো সেই অল এনকম্পাসিং পার্সপেক্টিভটা সকলের সামনে তুলে ধরা। এবং ট্রান্সলেশন, যেহেতু এই মুহূর্তে ট্রান্সলেশন ওনার কাজের ম্যাক্সিমামটাই ট্রান্সলেশন অ্যাভেলেবল নয়, হচ্ছে কিছু আছে, এখনো অনেক ট্রান্সলেশন হওয়া বাকি আছে। ফলে সেই জায়গায় আজকে তার আইডেন্টিটি তো কিছু মানুষ যেমন তার লিটারারি ক্রেডেনশিয়াল, তার যে সমাজ চিন্তামূলক ভাবনা চিন্তাগুলোর দিকে সেটা যেমন ওয়াকিবহাল, কিন্তু আবার অনেক মানুষ এখনো স্বর্ণকুমারী দেবীকে চেনেন নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ সিস্টার হিসেবে। তো সেই জায়গা থেকে বের করে, মানে ওই ভেলটা থেকে বের করে এনে আরো ব্যাপকভাবে তাকে মানুষকে জানানো আর কি, মানে তার যে লিটারারি রেজলিউশন বা যে ফেমিনিন সেন্সিবিলিটি, যে ভয়েস অফ ডিসেন্ট, এই বিষয়গুলো নিয়ে আরেকটু মানুষের কাছে যদি পৌঁছানো যায়, এইটা কিন্তু আমার মনে হয়েছে যে এইটার মধ্যে দিয়ে সেটা খানিকটা করা যেতে পারে আর কি। তো যত বেশি আমরা পড়বো এবার ততদিনে আরো টেক্সটগুলো যখন ট্রান্সলেটেড হবে, তখন মানুষের, কারণ টেক্সটের বিকল্প কিছু হতেই পারে না। মানে স্বর্ণকুমারী দেবীর টেক্সট কেউ যদি বই নাও লেখে, আগে আমি বলবো মানে আমাদের প্রত্যেকের যে যিনি যেটা সৃষ্টি করে গেছেন সেই টেক্সটগুলো সবার আগে পড়া দরকার। এবার সেটা পড়ার পর যখন কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে তার সময়ে তিনি যেটা লিখে যাচ্ছেন, হাউ শি ওয়াজ অ্যাহেড অফ হার টাইম, 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও তার কাজগুলোর কতটা রেলেভেন্স, সেইটা যখন আমরা দেখি, এবং সেখানে জেন্ডার স্টাডিজ এর ইতিহাসে গিয়ে তিনি কতটা কন্ট্রিবিউট করছেন, এবং রিফর্মুলেটিং দ্য ফেমিনিন ভয়েস, আবার সেখানে কি কি লিমিটেশনস রয়েছে, কেন সেই লিমিটেশনস গুলোকে তার সময় বসে ওভারকাম করা যাচ্ছে না, হ্যাঁ সেই কারণ এখনো কিন্তু সব লিমিটেশন গুলোকে ওভারকাম করা যায়, আমরা কিন্তু পারি না, তাই না? অনেক সময় রেজিস্ট্যান্স কিন্তু আমরা প্রপারলি করে উঠতে পারি না, সেটা সার্কামস্ট্যান্সেস হতে পারে, অনেক কিছু হতে পারে, ফলে আমাদের কিন্তু সেটা করা হয়ে ওঠে না। তো একজন রাইটারেরও ঠিক একইভাবে আমি বলবো, সেটা যিনি লিখছেন তার পক্ষেও হয়তো সমস্ত বিষয়গুলোকে সমানভাবে অ্যাড্রেস করা সম্ভব হয় না, বা তিনি যে লেভেলে গিয়ে মানে ডিসেন্টটাকে দেখাতে চাইছেন বা রেজিস্ট্যান্সটাকে গড়ে তুলতে চাইছেন, সেখানে রিডারশিপ বা পাঠকের রিয়াকশনটাও যেহেতু একটা বড় বিষয় হিসেবে এখানে কাজ করে, ফলে সেটাও কিন্তু মানে সবসময় একজন অথরের পক্ষে করা হয়ে ওঠে না। কিন্তু 1932-তে শি পাসড অ্যাওয়ে, এবং এটা 2025, ফলে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে কোথাও মনে হয়েছে যে এই আজকে এই বইটা লেখা হলো, হয়তো পরবর্তী 2-3 বছরের মধ্যে স্বর্ণকুমারী দেবীর আরো কাজের বিভিন্ন দিকগুলোকে এক্সপ্লোর করে আবার কেউ একটা কিছু লিখবেন। ফলে এইভাবে যত আমরা এগোবো তত আমার মনে হয় এই চর্চাটা বাড়বে আর কি, যেটা হয়তো আমাদের রিসার্চার হিসাবে অবজেক্টিভ আর কি, এই বিষয়গুলোকে তুলে ধরা। তুমি ঠিক কথা বললে, মানে এটা ওনার মানে সৃজিত সাহিত্যের অনুবাদটা খুব দরকার, মানে ইংরেজি ভাষায় অনুবাদের কথাই বলছি, কারণ সারা বিশ্বে ইংরেজি ভাষা মোটামুটি সবাই জানে, তো অন্যান্য ভাষাতে বলেও ভালো হয়, বা ভারতের অন্যান্য ভাষাতেও যদি অনুবাদ হয় খুবই ভালো হয়, কিন্তু ইংরেজি করে সবাই পড়তে পারে। এবং বিশেষত ওনার প্রবন্ধগুলোর কথা মানে আমি ভাবি, মানে পুরুষের
শ্রেষ্ঠত্ব, হ্যাঁ। হ্যাঁ, ইত্যাদি প্রবন্ধ। তো সেই প্রবন্ধগুলো যদি অনুবাদ হতো হয়তো আমরা মানে ওনাকে ওই মেরি wollstonecraft বা ভার্জিনিয়া woolf, সিমন ডি বুভিয়ার মানে ওকে আসলে বসাতে পারতাম। হ্যাঁ, মানে আসলে কিছু আমরা কিছু তো লেখা জানতাম না হয়েছে। উনি কি লিখেছেন। আমরা বাঙালিরা কতজন ওনার মানে নাম শুনেছিলাম, ওনার লেখা পড়েছিলাম বলতো। কয়েক বছর আগেও আমরা জানতাম না। মানে আমি বলছি যে আমি ধরো এমএ পাস করে যখন সবে সবে একটু গবেষণা করার কথা ভাবছি, তখন আমি প্রথম স্বর্ণকুমারী দেবীর লেখা পড়লাম। সেটা ধরো 90 দশকের মাঝামাঝি সময়। হ্যাঁ, তার আগে এত সাহিত্য মানে গল্প উপন্যাস পড়েই তো আমরা বড় হয়েছি এবং সব পুরুষ সাহিত্যিকদের লেখাই পড়েছি। ম্যাক্সিমাম আশাপূর্ণা দেবী পড়েছি, মহাশ্বেতা দেবী, কিন্তু স্বর্ণকুমারী দেবী বলো বা অনুরূপা দেবী, নিরুপমা দেবী, এদের নামই শুনিনি। মানে এরকম অবস্থায় আমরা তো ছিলাম। তো সেই জায়গা থেকে আজকে ওনার লেখা আমরা অনেকেই পড়ছি, হ্যাঁ, চর্চা হচ্ছে। আমাদের মেয়েরা অনেকেই স্বর্ণকুমারী দেবী, আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কথা বলছি, তারা স্বর্ণকুমারী দেবীকে নিয়ে এমএ ডিসার্টেশন করছে। তো এটা একটা খুবই ভালো লক্ষণ এবং কিছু তো লেখা আমরা পাচ্ছি। মানে ওনার উপন্যাস সমগ্র বেরিয়েছে, তারপরে স্কুল অফ উইমেন স্টাডিজ থেকে একটা রচনা সংগ্রহ বেরিয়েছে, তারও আগে আরেকটা বিকল্প প্রকাশনী থেকে একটা বোধহয় প্রবন্ধ সংকলন বা কিছু। মানে সব বইগুলো যেহেতু কিনে অ্যাক্সেস করা যায় না, ফলে কিছু বইয়ের জন্য তখন আপনাকে লাইব্রেরিতে যেতে হচ্ছে, কারণ সব হ্যাঁ, বই কিনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনেকটা কিছু বইপত্র আমরা ইন্টারনেট থেকে যেমন পাচ্ছি, কিন্তু লাইব্রেরি মানে এখনো যতই লাইব্রেরির মানে যাওয়া ই বুকস এসে যাক না কেন, কিন্তু তা সত্ত্বেও ওই ঝুরঝুরে পোকায় কাটা একেবারে হয়ে গেছে। ওই বইগুলো হাতে নিয়ে ধরে পড়তে গেলে কিন্তু লাইব্রেরি যেতেই হবে রিসার্চারকে। সেটাই হবে। এবং আমরা সাহিত্য পরিষদে বসে বা ন্যাশনাল লাইব্রেরিতে বসে পড়েছি। তবে এখন উপন্যাসগুলো বোধহয় সবগুলোই রিপ্রিন্টেড হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু ছোট বাছাই ছোট গল্প এবং প্রবন্ধ রিপ্রিন্টেড হয়েছে। সুদক্ষিণাদি জয়েন করলেন। সুদক্ষিণাদি আপনি এসেছেন শেষ বেলায়, কিন্তু তাও ত্রয়ী আপনার কথাই বলছিলেন যে আপনি স্বর্ণকুমারী দেবীকে নিয়ে একটা আপনার যে বই আছে, আমি সত্যিই জানতাম না। তো ত্রয়ী, সুদক্ষিণাদি এসেছেন, এবার একটু যদি তোমরা ইন্টারাক্ট করো খুব ভালো হয়। সুদক্ষিণাদি, আপনি একটু স্বর্ণকুমারী দেবীর ওপর কিছু বলুন আমাদের। সামান্য হলেও কিছু বলুন। আসলে আমার ইচ্ছে ছিল আমি ত্রয়ীর কথাগুলোই শুনবো, আমি তো সেগুলো কিছুই শুনতে পেলাম না। ও ত্রয়ী কি বললেন, কাজী আমি এখন কিছু বললে সেটা নিশ্চয়ই পুনরাবৃত্তি হয়ে যাবে। সেই জন্য আমি আগে শুনে নি, পরে ত্রয়ী কি বললেন। আমার সেগুলো শোনারই খুব আগ্রহ ছিল, কিন্তু আমি এতক্ষণ থাকতে পারিনি, সেজন্য আমার কিছু শোনা হলো না ওর কথা। এটা রেকর্ডিং হয়েছে আপনাকে ইউটিউবে রেকর্ড। হ্যাঁ, নিশ্চয়ই আমি পরে শুনে নেবো, সেটা নিশ্চয়ই শুনে নেবো। আর ওটা বইটাও আমি নিশ্চয়ই তো সংগ্রহ করে নেবো, পড়বো। আমার খুবই আগ্রহ রইল ওটা পড়বার। আমি এরপরেও আমি হয়তো আসতাম না, আমাকে সুতপা জানালো বলেই আমি আসতে পারলাম এখনো। আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, তাহলে আমি হয়তো জয়েনই করতাম না। সুতপা এক্ষুনি আমাকে বললো তুমি এলে না কেন, তাতেই আমি এত শেষ বেলায় হলেও আসতে পারলাম। এইটুকু অন্তত শোনা গেল, কিন্তু ত্রয়ীর তো সব কথাই বোধহয় বলা হয়ে গেছে। আমি অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু যদিও সেখানে একেবারেই জাস্টিস করা যায়নি, কারণ 210 পৃষ্ঠার একটা বই, ওই যেটুকু সময় বলেছি তাতে না বলাই থেকে গেছে। মূলত ওই কিছু কিছু কথা আমি একটু তুলে ধরতে পেরেছি আর কি। তো বইটার মধ্যে মানে বিশদে যতটা সম্ভব হয়েছে বিষয়গুলো আলোচনা করেছি। এবার বাকিটা পাঠক মূল্যায়ন করবেন আর কি। আমার একটা কৌতূহল ছিল, সরলা দেবীর সঙ্গে সম্পর্ক নিয়ে কি আপনি কিছু বলতে চেয়েছেন বা বলেছেন বইতে? হ্যাঁ, বলেছি, মানে বিশদভাবে বিশ্লেষণ করার সেভাবে সুযোগ হয়নি। আমি যেটা করেছি মানে ওই যেটা আমরা বইয়ে যেভাবে যেটুকু পেয়েছি, মানে বাংলা বই পড়ে যেটুকু আমাদের
হয়েছে, আমি আমার আলোচনাটাকে সেখানেই সীমাবদ্ধ রেখেছি। এই যে ঠাকুর বাড়ির যে ট্রেডিশনটা, যেটা সারদা দেবী এবং স্বর্ণকুমারী দেবী সম্পর্কের, যে মা মেয়ের সম্পর্কের যে রসায়ন, এবং প্রত্যেকে যে ঠাকুর বাড়ির যে মায়েরা, তাদের সঙ্গে এই যে সন্তানের একটা ফিজিক্যাল ডিট্যাচমেন্ট, এবং যেই টেনশনটা, মানে যেই অভিমানটা একইভাবে স্বর্ণকুমারীর সন্তান সন্ততিদের মধ্যে, বিশেষ করে সরলা দেবীর মেমোয়ারের মধ্যে যেভাবে ফুটে উঠেছে, এবং আমি মোটামুটি ওই জায়গাটাতে আমার আলোচনা সীমাবদ্ধ রেখেছি আর কি। যে এই যে রানীর মতো, বা এই যে স্বর্ণকুমারীর এই যে তার যে তিনি যে সাহিত্য সৃষ্টি করছেন, এবং এই সাহিত্য সৃষ্টি করবার জন্য তার এক ধরনের মানে নিজের এই যে এলিয়েনেশনের প্রয়োজন ছিল, এই যে নিজেকে তিনি, সেটা বাড়ির মেয়েলি আড্ডা হোক বা যাই হোক, সেখান থেকে যে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন, মানে সেটা কি তার পুরোপুরি কনসিয়াস বিচ্ছিন্ন করা, নাকি এই যে তার লিটারারি ইন্টেলেক্ট, বা এই যে এক ধরনের মানে একজন লেখককে যেভাবে নিজেকে এলিয়েনেট করে নিতে হয় সৃষ্টির জন্য, সেই যে টেনশনটা, যে সেই যে অভিমানটা, সেটা যেমন মানে আমরা যেটা পড়ে উঠি সেটা আমি তুলে ধরেছি। এবং সেই সঙ্গে তার যে মানে এইটা যে একটা ইন্টেলেকচুয়াল ডিজিজের মতন মানে হয়ে আসছে বিষয়টা, সেখানে কিন্তু পাশাপাশি আবার তিনি মা যে তার পিয়ানো শেখার ব্যবস্থা করে দিচ্ছেন, সেটা নিয়ে কথা বলছেন। তারপর হ্যাঁ, মানে এই বিষয়গুলোকেও কিন্তু শেষ উপন্যাস 3টেতে যে এখানে সরলাকে চরিত্র করছেন জ্যোতির্ময়ী হিসেবে, হ্যাঁ আমি বলছিলাম তখন জ্যোতির্ময়ী আলোচনায়, তো সেইগুলোকে আমি মোটামুটি যেই তথ্যগুলো আমরা বাংলা বইগুলো পড়লে, যেটা আমি আপনার বইটাও পড়েছি, ফলে ডেফিনেটলি তো সেই বিষয়গুলোকে আমি যতটা পেরেছি, মানে যেই তথ্যগুলো বইগুলোতে পাওয়া গেছে সেইগুলোকে বিশ্লেষণ করেছি, তার থেকে আমি আর খুব একটা এগোনোর চেষ্টা করিনি আর কি। তার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, কিন্তু সেইটাকে দিয়েছি যে কি করে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে, কিন্তু স্বর্ণকুমারীর সেখানে মানে মা হিসেবে যে ধরনের আরতি আমরা প্রচলিত অর্থে দেখি সব সময়, সেইটার সরলা দেবী অভাব বোধ করেছিলেন বলে সেইখান থেকে তার যে অভিমান, সেটা যেমন হচ্ছে। আবার পরবর্তীকালে যখন ভারতী সম্পাদনা করার সময়, যখন তারাও সম্পাদনায় আসছেন, মেয়েরাও যখন সম্পাদনায় আসছেন, সেখানে মায়ের প্রতি প্রথমে যে ধরনের মনোভাব ছিল, তারাও যখন পরিণত হয়েছে, মাকে আরেকটু বুঝতে শিখছে, সেখানে খানিকটা হলেও গ্যাপ মিটছে। কতটুকু মিটছে সেইটা ওইভাবে হয়তো তুলনামূলক আলোচনায় যায়নি, ঢুকিনি, কিন্তু তারা যে মায়ের প্রতি আবার খানিকটা মানে মাকেও যে জায়গাগুলোতে তারা বুঝছে, সেই যা ডেসক্রিপশন সেগুলো পেয়েছি, সেইটাকে একটু আসলে সবটাই ইন্টেলেকচুয়াল স্তরেই ওদের মামের এই দেওয়া নেওয়াটা সবটাই একদম সেটা তো মানে চেষ্টা করেছি আর কি তুলে ধরা। আমি শুনবো অবশ্যই ত্রয়ী এই আপনাদের। হ্যাঁ, সুদক্ষিণাদি, এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে মামের সম্পর্ক নিয়ে। তপতিদিও অনেক কিছু বললেন, মানে আলোকপাত করলেন এই একটা খুব ভেক্সড রিলেশনশিপ। খুব মিস করলাম আজকে। হ্যাঁ, মানে কিভাবে উনি সরলাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন ইমোশনাল ব্ল্যাকমেইল করে, এবং মানে যখন সাপোর্ট দরকার ছিল তখন সাপোর্ট দেননি। মানে সরলা দেবী প্রায় একাই লড়াই করে গেছেন, বিশেষত পোস্ট ম্যারেজ তার যে জীবন এবং কর্মকাণ্ড, মানে সে অর্থে সেই সাপোর্টটা উনি পাননি। তো সেসব নিয়ে আলোচনা হয়েছে, আরো আলোচনা করার পরিসর নিশ্চয়ই রয়েছে। আরো সুযোগ পেলে আমরা আরো আবার বসবো স্বর্ণকুমারী দেবীকে নিয়ে। তো আর কারো কিছু বলার থাকলে একটা প্রশ্ন করব, ত্রয়ীদিকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, আজকে আছে আমার অনেক দিনের বন্ধু, আজকে ও সময় বের করে জয়েন করেছে, তপশ্রী। ত্রয়ীদি, তোমার থেকে যেটুকুনি শুনে বুঝলাম যে খুব যত্ন নিয়ে কাজটা করেছো, অনেক সময় ধরে যত্ন নিয়ে কাজটা করার। আমার জাস্ট একটা প্রশ্ন ছিল যে তুমি তো কাজটা করতে করতেই বুঝতে পেরেছো যে একটা ট্রান্সলেশনে একটা গ্যাপ আছে, মানে সমস্ত কাজ যে ইংলিশে ট্রান্সলেটেড হয়েছে ফর দ্য ওয়াইডার অডিয়েন্স তা তো নয়। তো সেই জায়গাটা কি কোনোভাবে তুমি ফুলফিল করার কথা ভাবছো পরবর্তীকালে, যে তোমার তরফ থেকে? না, সেটা ভাবছি না। তার আমার মানে নিজের যেই কাজ করতে গিয়ে যেটুকু ট্রান্সলেশন প্রয়োজন হয়েছে, যেটুকু অ্যাভেলেবল, সেটা তো আমি ইউজ করেছি, কিন্তু যেটা অ্যাভেলেবল নয় সেগুলো আমি আমার মতো করে ট্রান্সলেট করেছি। মানে নিজের মনের ভাব, মানে উনি যা বলেছেন সেটাকে
আমি যতটুকু নিজের সীমিত বুদ্ধি দিয়ে বুঝতে পেরে যেটুকু পেরেছি করেছি। কিন্তু যেহেতু ট্রান্সলেশন বিষয়টা মানে এর 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 সঙ্গে অনেক কিছু জড়িত, ফলে ওই পার্সপেক্টিভ থেকে না আমি সত্যি কিছু ভাবিনি এবং হয়তো ভাববো না। মানে রিসার্চটাকে যেভাবে এগোতে পারবো, আমি ট্রান্সলেশন নিয়ে এগোনোর হয়তো সাহসী পাবো না। না, এটাই এটা জাস্ট নিয়ে আমি জানার কিছু ছিল। ভাবিনি। তপশ্রী, তুমি তো ট্রান্সলেট করতে পারো। মধুমিতা জয়েন করেছে আমাদের সঙ্গে, মধুমিতাও আছে। তোমরা একটু দায়িত্ব তুলে নাও। আমারও অপর্ণাদি ওই একটাই জায়গা, মানে ট্রান্সলেশনটা ভাবলেই একটু ভয় লাগে। কাজ হয়তো মানে করি, কিন্তু মানে কোনোদিন ট্রান্সলেশনের কাজ করিনি। ঠিক 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 আছে, কিন্তু করতে হবে। হ্যাঁ, সারা বিশ্বের পাঠক পাঠিকাদের কাছে কিন্তু স্বর্ণকুমারী দেবীকে পৌঁছে দিতে হবে। আরেকটা ভাবছিলাম যে অনেক যারা শরৎচন্দ্রের উপন্যাস কিন্তু আমি শুনেছি যে যে মারাঠি ভাষায় অনুদিত হয়েছে। স্বর্ণকুমারী দেবীর তো একটা কানেকশন ছিল, মানে মুম্বাইয়ের সঙ্গে। তুমি তো ওই দাদা, ওই ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর তো বোধহয় ওনার দাদা না ভাই, যাই হোক, ওখানে গিয়ে গিয়ে থাকছেন মাঝে মাঝে বম্বেতে, এবং রমাবাইয়ের পাশে দাঁড়াচ্ছেন। অথচ ধরো মানে একেবারে মানে আমি জানি না, মানে জানি কি না, মানে এখনকার মহারাষ্ট্রে যারা নারীবাদী চর্চা করে তারা স্বর্ণকুমারী দেবীর কথা জানে কিনা। মানে আমরা রমাবাইকে চিনি, এখন সেটাও হতে পারে যে রমাবাই একজন বাঙালিকে বিয়ে করেছে ছিলেন বলে, বা রবীন্দ্রনাথ রমাবাইকে নিয়ে এত মানে যাই হোক দু চারটে মন্দ কথা বলেছিলেন বলে আমরা জানি কিনা জানি না। তবে আমার মনে হয় স্বর্ণকুমারী দেবীকে নিয়ে মানে পশ্চিমবঙ্গের বাইরেও আরো চর্চা হওয়া দরকার ছিল। হ্যাঁ, মানে হার স্টোরিজ গুলো তো এখন এক্সপ্লোরড হচ্ছে, এবং আমার মনে হয় ওই গ্লোবাল লিডারশিপের এই জন্যই হয়তো মানে এই জন্যই এই কাজগুলোকে মানে মাতৃভাষার বাইরে আরেকটু নিয়ে যাওয়ার দরকার আছে। কারণ যেহেতু জেন্ডার স্টাডিজ এর চর্চাটা এখন একটা মানে ওই কোট আনকোট ট্রেন্ডিং, ফলে এই ট্রেন্ডিং এর ভাষাতেও যদি বলি তাহলেও হয়তো যারা সবে শুরু করেছেন তাদের কাছে পৌঁছানোর জন্য আরো বেশি করে দরকার। কারণ এই যে এখনকার যে মানে যারা এখন মাস্টার্স করছে বা পিএইচডি করতে ঢুকছে, তারা এই বিষয়গুলো নিয়ে কতটা ভাবছে। মানে আমি এক এক সময় আমার স্টুডেন্টদের বলি, স্কলারদের যত না বলি তাদের থেকে স্টুডেন্টদের বলি যে ধরো তোমরা একটা লিটারারি টেক্সট বা কোনো একজন অথরকে নিয়ে যখন কাজ করছো, তখন তার কোয়ালিটেটিভ এগুলো দেখছো, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কি তোমরা এই একটা ডাইমেনশন তোমাদের কাজে যোগ করতে পারো? যে কারণ তোমার বিশ্ববিদ্যালয় থেকেই তুমি ডেটা পাবে যে তুমি আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটের অন্যান্য সাবজেক্টে যারা রয়েছে তাদেরকে একটু ইন্টারভিউ করে দেখলে যে তাদের মধ্যে কজন মহাশ্বেতা দেবী বা আশাপূর্ণা দেবী, আমি অন্য ভাষা ছেড়েই দিচ্ছি, আমি বাংলা ভাষার কথাই বলছি যেহেতু মাতৃভাষা মাতৃদুগ্ধ, ফলে তারা কতটা আশাপূর্ণা দেবীর উপন্যাস পড়ছে বা মহাশ্বেতা দেবীর লেখা পড়ছে, সেইটা আমি ওদেরকে বলি যখন কাজ নিয়ে সাজেশন এর কথা আসে, যে তোমরা একটু দেখো তো সার্ভে করে যে কতজন সাহিত্য পড়ছে এবং কতজন মানে মহিলাদের লেখা পড়ছে। সেইটাও কিন্তু একটা ভীষণ মানে এখনের সময় বসে কিন্তু মানে ফেসবুক বা সবকিছুর যুগে এখন কিন্তু এটা জানাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ আমরা রিডারশিপের কথা বলছি বারবার, তো কি ধরনের মানুষ পড়ছেন সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। যে স্টুডেন্ট তারা কি শুধুমাত্রই তাগিদের খাতিরে পড়ছে, নাকি সেখানে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, সেই ভালোবাসা সেই খিদে থেকে তারা পড়ছে, সেটাও কিন্তু অতটাই ইম্পর্টেন্ট। এবার জেনারেল রিডার সাধারণ পাঠক তারা তো সবসময় থাকবেনই, যেটা আমরা বই মেলায় যাই বা যেখানে যাই বই কিনতে যাই তাদেরকে আমরা খুঁজে পাই। কিন্তু তার বাইরে যারা পড়াশোনা ডিগ্রিধারী যারা রয়েছে, ডিগ্রির জন্য যারা পড়ছে, তারা কোর্সের বাইরে গিয়ে আগ্রহের থেকে কতখানি আমাদের নিজেদের এই সম্পদগুলো স্টাডি করছে, আমার মনে হয় সেইটার একটা হওয়াও কিন্তু অতটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলার যদি কেউ থাকতো, মানে আমাদের ইউনিভার্সিটির বাংলার কোন স্টুডেন্ট বা টিচার থাকলে তাকে জিজ্ঞেস করতাম যে মানে তোমাদের সিলেবাসে কি স্বর্ণকুমারী দেবী আছে, তোমরা কি নাম শুনেছো? তো আমি এমনি জিজ্ঞেস করি ওই ক্লাসে মেয়েদের, তো স্বর্ণকুমারী দেবীর নামও মানে বাংলার ছাত্রীরাও শোনেনি। আরেকটা কথা, এখন কিন্তু অনেকে বই শোনে, হ্যাঁ, মানে অডিও স্টোরিজ, কিন্তু আমার মনে হয় না যে স্বর্ণকুমারী দেবীর কোনো লেখার ওরকম অডিও মানে রেকর্ডিং হয়ে মানে সেগুলো যে ইউটিউবে আপলোডেড হয়েছে বা কিছু। তো
তো এখন অনেকে শোনে, হ্যাঁ, আগে যেমন ওই ওই দল বেঁধে শোনার ব্যাপারটা ছিল, এখন আবার শোনার ব্যাপারটা এসেছে। হ্যাঁ, বই শোনে, তো বই দেখে, হ্যাঁ, তো দেখাটা তো এসেই গেছিল। যাই হোক, তো এখন এই মাল্টিপল ওয়েজ অফ রিডিং এবং মানে মাল্টিপল ওয়েজ অফ অ্যাক্সেসিং আ টেক্সট, হ্যাঁ, এখন তো সেটা মাথায় রাখতে হবে। যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো আলোচনা হলো। তো 9টা বাজলো, এবার আমাদের মনে হয় এবার শেষ করতে হবে। ত্রয়ী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের সন্ধ্যেটা আমাদের দেওয়ার জন্য। আমি জানি যে তুমি ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য, এই প্ল্যাটফর্মটা আমাকে দেওয়ার জন্য, আপনি বলার সুযোগ করে দিলেন, ফলে আমার নিজস্ব চিন্তা ভাবনাগুলো সবার সঙ্গে একটু ভাগ করে নিতে পারলাম, যেটা গবেষণার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তপতী ম্যাডাম বললেন বা আপনারা প্রত্যেকে যে যা কিছু কমেন্টস অ্যান্ড সাজেশনস, অবজারভেশনস যা কিছু বললেন, সেগুলো আরেকবার শোনা হলো, জানা হলো, পড়ার সঙ্গে সঙ্গে